আমার থেকে কিছুটা দূরে সুন্দরী মেয়ে বসে আছে, তবে একটা বেশি সুন্দরী। মেয়েটা এত সুন্দরী যে পরি বললেও ভুল হবে না। মেয়েটা গল্প করছে আর হাসছে। মেয়েটাকে কেন জানি রাগানোর ইচ্ছে হলো, তাই নীলকে উদ্দেশ্য করে একটু জোরে জোরে বললাম, দোস্ত হাসিটা দেখছিস কি বিশ্রী? আমার মনে হচ্ছে একটা পেটনিয়র থেকে বেশি হাসতে পারে। আমার কথা শুনে মেয়ে দুটো আমার দিকে তাকালো। আবার বললাম, চেহারা দেখছিস মনে হচ্ছে শ্যাওলা গাছের পেতনি। মেয়েটা এবার আমার কাছে এসে বলল, আমি শ্যাওড়া গাছের পেতনি? আমার হাসির থেকে পেতনি বেশি সুন্দর করে হাসতে পারে? আরে আপনি এবার রাখছেন কেন? আমার সম্পর্কে এগুলো বলেছেন, আর এগুলো শুনে আমি কি নাচবো? তাহলে তো ভালোই, তাই না নীল? আর আমরা ফ্রিতে নাচও দেখতে পারবো। নাচেন নাচেন। যাতে মাতাল তালে ঠিক। আর আমাকে নিয়ে এগুলো বলেছেন কেন সেটা বলেন। কে বলেছে আমি এগুলো আপনাকে বলেছি? এখানে তো আরো অনেক মেয়ে আছে। আপনি আমার দিকে তাকিয়ে এগুলো বলছিলেন। আপনি আমাকে ফলো করছেন? আচিব তো, কোন দুঃখে আপনার মতো ছাগলকে ফলো করতে যাব? যাক, এতই না তাহলে আমার সাগে আমাকে চিনতে পেরেছে। আমি আপনার ছাগি? কোন দিক থেকে আমাকে আপনার ছাগি মনে হচ্ছে? আমাকে যে দিক থেকে আপনার ছাগল মনে হয় সেদিক থেকে। ফালতু এসব আজাইরা পাবলিক কোথা থেকে যে আসে কে জানে। আপনি যেখান থেকে এসেছেন সেখান থেকে। আমার কথা শুনে মেয়েটা আরো রেগে গেল। মেয়েটা রাগে কটপট করতে করতে চলে গেল। রাখবারই কথা, এত সুন্দর মেয়েকে পেতনি বলে তো এমনি রেগে যাবে। শুধু সুন্দর মেয়েকে বললেই রাখবে না, যে কোনো মেয়েকে বললেই রেগে যাবে। আমি আর নীল হাসতে হাসতে শেষ। নীল হাসতে হাসতে বলল, মামা সেই মজা লাগলো। আর যাই বল, মেয়েটার রাগি মুখ অনেক মায়াবী লাগছিল। আমি তো 2 বালতি ক্রাশ খাইছি। যাই বল, মেয়েটাকে তো সেরকম সুন্দরী। আর বেশি ক্রাশ খেলে হজম করতে পারবি না। আচ্ছা চল বাসায় যাওয়া যাক, দুপুর হয়ে গেছে। ওকে চল। বাইক থেকে আমি আর নীল বাসার দিকে হাঁটতে লাগলাম। চলেন আমার পরিচয়টা দিই, আমি নাহিদ হাসান আকাশ। এবার ইন্টার ফাইনাল পরীক্ষা দিয়ে উড়ে বেড়াচ্ছি। অত্যুকো আমার তো ডানা নেই যে উড়বো, ঘুরে বেড়াচ্ছি। আমি আমার খালাম্মার বাসায় এসেছি ছুটি কাটাতে। এখন ভাবছেন এখানে আমার বন্ধু কোথায় পেলাম? তাহলে শুনুন কোথায় পেলাম। 4 বছর আগে একদিন খালাম্মার বাসায় এসেছিলাম। তখন নীলের সাথে আমার পরিচয় হয়, তখনই বন্ধুত্বটা হয়ে যায়। আমরা সেম ক্লাসে পড়ি। এই দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে খালাম্মাদের বাসায় চলে আসলাম। আচ্ছা যাই রে, বিকেলে দেখা হবে। নীল চলে গেল। আমি খালাম্মাদের বাসায় কলিং বেল চাপ দিলাম। কলিং বেল চাপ দেওয়াতে ফারজান আপু দরজা খুলে দিল। এবার ভাবছেন ফারজান আপুটা কে, এটাও জেনে নেন। ফারজান আপু হচ্ছে আমার একমাত্র সিনিয়র খালাতো বোন। কি রে, সকালে আস্তে আস্তেই কোথায় যাওয়া হয়েছিল? আমি গো বন্ধুর উইথ আড্ডা টু গিভ। তোর ভুলভাল ইংরেজি বলা বন্ধ কর। যা তাড়াতাড়ি গোসল করে খেতে আয়। ওকে মাই ডিয়ার আপি। যাবি না তোকে উত্তম মধ্যম দিব? আরে যাচ্ছি যাচ্ছি, এত চেত কেন? তারপর গোসল করতে এলাম। গোসল শেষ করে খেতে এলাম। এসে খালাম্মাকে বললাম, ও আম্মুর বড় বোন, তাড়াতাড়ি খেতে দাও, পেটে ইঁদুর। দৌড় প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। তুই এত ফাজিল কেন বলতো? উপরওয়ালা জানে। খালাম্মা খাবার বেড়ে দিতে দিতে বলল, যেমন বাপ তেমন তার ছেলে, ওর বাপও তো বাজিল। মুচকি এসে বললাম, যাকে বলে বাপকা বেটা সিপাই কা ঘোড়া। হয়েছে, আর প্রবাদ বাক্য ঝাড়তে হবে না, তাড়াতাড়ি খেয়ে আমায় উদ্ধার করো। খালাম্মা আমাকে অনেক ভালোবাসে, আদর করে, কারণ তার ছেলে নেই। আর ফারজান আপু আমাকে অনেক ভালোবাসে, আদর করে, তার কোনো ছোট বা বড় কোনো ভাই নেই। আমিও খালাম্মাকে অনেক ভালোবাসি। আর সুযোগ পেলে ফারজান আপুদের বাসায় আসি, কারণ অনেক আদর যত্ন পাই। খাওয়া দাওয়া শেষ করে আমার রুমে চলে এলাম। আমার না, আমি এলে এই রুমে থাকি, তাই আর কি। তারপর দিলাম এক ঘুম। এক ঘুমে বিকেল। হাই তুলতে তুলতে রুম থেকে বাইরে বের হলাম। বের হয়ে আমি অবাক, কারণ যার সাথে পার্কে ঝগড়া করেছিলাম সে মেয়েটি আপু ড্রয়িং রুমে বসে গল্প করছে। মেয়েটার চোখে চোখ পড়লো। মেয়েটা আমাকে দেখে ফারজানা আপুকে বলল, ফারজানা, এই ছেলেটা কে রে? ওটা আমার খালাতো ভাই। কি? কেন? আর তুই এত অবাক হচ্ছিস বা কেন? তোর খালাতো ভাই একদম একটা ফালতু ছেলে। কেন, কি হয়েছে? ও আবার তোর সাথে কি করেছে? আর বলিস না। তারপর মেয়েটা আপুকে পার্কে ঘুরতে যাওয়া সবকিছু বলল। মেয়েটার কথা শুনে আপু হাসতে হাসতে তো সোফায় শুয়ে পড়লো। হাসবি না বলছি। তো কি করব? হাসির কথা শুনে হাসবো না তো কাঁদবো? আমি আমার রুমের সামনে দাঁড়িয়েছিলাম, তখন ফারজানা আপুর বান্ধবী আমাকে ডাকলো। আমার কিন্তু রাগ হচ্ছে। আচ্ছা আচ্ছা, আর হাসবো না। আকাশ না ফাজিলের ডিব্বা, সব সময় ফাজলামি করে। আকাশটা আবার কে? আমার খালাতো ভাই। ও, আকাশ তো আমার 3 বছরের ছোট, তাই না? কেন? এই ছেলে, এদিকে আয়। মেয়েটা ডাক শুনে আমি নিচে এলাম।
এসে সুন্দর করে আপু আর ওই মেয়েটার মধ্যখানে বসলাম। এই এই এখানে বসলি কেন? ওঠ। কেন? উঠতে বলছি না? আপনার সমস্যা হলে আপনি উঠে যান, তাই না আপু? আমার পাশে বসলি কেন? আমি কি আপনার পাশে বসছি নাকি? আমি তো আপুর পাশে বসছি। তো ওই পাশে গিয়ে বস। আপনার সমস্যা হলে আপনি ও পাশে বসেন। স্যাসরা শেষরি মেয়েটা গিয়ে আপু অন্য পাশে বসলো। ফারজানা আপু আমাদের এমন ঝগড়া দেখে হাসছে। আচ্ছা আন্টি, আপনাকে কোথাও দেখেছি মনে হচ্ছে, কিন্তু কোথায় রেখেছি ঠিক মনে করতে পারছি না। এই কুত্তা, আমাকে দেখে তোর আন্টি মনে হয়? না তো, আপনাকে দেখে তো দাদির বয়সী লাগে। তোকে তো আজ আমি। এই থাম থাম, তোর আদরের ভাইকে আগে থামতে বল। আমি আগে শুরু করিনি, আপনি আগে শুরু করেছেন। আর হ্যাঁ, আপনাকে কোথায় দেখেছি সেটা মনে পড়ছে। আপনাকে শেওড়া গাছে দেখেছি। মেয়েটা আমার কথা শুনে আর রেগে গেল। রেগে গিয়ে বলল, তোকে আজ কি করব আমি নিজেও জানি না। তুই ওভাবে ওখানে বসে থাক, পালাবি না। পাগল নাকি? মার খাওয়ার কোনো ইচ্ছা নেই, তাই দিলাম রুমের দিকে দৌড়। এক দৌড়ে ছাদের উপরে। আজ ছেলে হয়ে মেয়ের কাছে মার খেলে আমার ইগো তো লাগবে। হাসবি না। এই অপমানের প্রতিশোধ তোর খালাতো ভাইয়ের কাছ থেকে গুনে গুনে নিব। তাই নাকি? কি করবি শুনি? কি করব এখনো ঠিক করিনি। এমন কিছু করব যেন ফাজলামি করা ভুলে যায়। এমন কিছু করবি না যেন তুই পরে আফসোস করিস। ও অনেক ফাজিল, কিন্তু অনেক মিশুক আর জেদিও। ওর জেদের কাছে সবাইকে হার মানতে হয়। ওর সম্পর্কে তোকে ব্যাখ্যা করতে বলিনি, এমনিতেই ওর উপর মেজাজটা গরম হয়ে আছে। আর তুই আমার সামনে ওর মতো হারামির গুণ গাইছিস। কি ব্যাপার ইরা, এমন ভাবে রেগে আছো কেন? কি আর হবে, ফাজিলটা রাগিয়ে গেল। ও ইরা, তোমার বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। আন্টি আজ যাই তাহলে? আমি ছাদের উপর থেকে সবকিছু শুনছিলাম আর দেখছিলাম। ও তাহলে মেয়েটার নাম মাহি। বাহ, নামটা তো অনেক সুন্দর। আমার নামের সাথে কেমন মিলে যাচ্ছে। আকাশের মাহি। যেমন নামটা সুন্দর, তেমনি মাহিও দেখতে সুন্দর। আমি তো পার্কে দেখার পর থেকে ওর প্রতি ফিদা হয়ে গেছি। দেখি পিছনে ঘুরে ঘুরে সিনিয়র ক্রাশকে পটাতে পারি কিনা। তাহলে অনেকদিনের ইচ্ছে সিনিয়র আপুর সাথে প্রেম করার ইচ্ছাটা পূরণ হয়ে যাবে। মাহি আপু চলে গেল। আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসি। ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হওয়া হয়নি। তারপর ফ্রেশ হয়ে নিচে এলাম। আমাকে বাইরে যেতে দেখে ফারজানা আপু বলল, কি রে ফাজিল, কোথায় যাওয়া হচ্ছে? বাহিরে আড্ডা দিতে। আচ্ছা যা। বাসা বাইরে চলে এলাম। এসে নীলকে ফোন দিয়ে আসতে বললাম। একটু পর নীল এলো। তারপর দুজন মিলে আড্ডা দিতে লাগলাম। আড্ডা দিয়ে সন্ধ্যায় বাসা ফেললাম। আপুর সাথে কিছুক্ষণ গল্প করে রুমে এসে মোবাইলে গেম খেলতে লাগলাম। রাতে খাওয়ার জন্য আপু ডেকে গেল, তাই খেতে গেলাম। ও হ্যাঁ, আপনাদের তো একটু কথাই বলা হয়নি। আমার খালু দেশে বাইরে থাকে, তাই তার সাথে আপনাদের পরিচয় করে দিতে পারিনি। যাই হোক, তারপর খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে আপু ভার্সিটি যাচ্ছে, তাই আপুকে বললাম, আপু আমিও তোমার সাথে ভার্সিটি যাব। কেন? তোমার ভার্সিটি দেখবো তাই। আচ্ছা চল, কিন্তু ওখানে গিয়ে কারোর সাথে ফাজলামি করবি না। সেটা বলতে পারবো না। তাহলে যেতে হবে না। খালাম্মু। চল চল, ফাজিল কোথাকার। আপুর সাথে বাসা থেকে বের হয়ে হাঁটতে লাগলাম। আপু একটু এগিয়েই দাঁড়িয়ে গেল, তাই আপুকে বললাম, এখানে দাঁড়ালে কেন? ইরার জন্য। ও, ওর বাসাটা কোথায়? এই তো সামনেরটাই। এক মিনিট পর দেখলাম মাহি আপু বাসা থেকে বেরিয়ে এলো। আমি মাহি আপুকে দেখে একটা মুচকি হাসি দিলাম। মাহি আপু আমাকে দেখে রেগে গেছে, সেটা তার চেহারা দেখে বোঝা যাচ্ছে। কি রে ফারজানা, এই ফালতুটা এখানে কি করেছে? আমাদের সাথে ভার্সিটি যাবে। ও কি রে, তুই ভার্সিটিতে যে কি করবি? শুনলাম ভার্সিটিতে অনেক মশা আছে, সেগুলো মারতে যাব। তুই যেমন ফালতু, তোর কথা গোলাও ফালতু। ইরা আপুর দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলাম। ডিসকাস্টিং। কি রে ইরা, আমার কিউট সুন্দর ভাইটাকে দেখে তুই এমন করছিস কেন? কিউট না ছাই, গতকাল থেকে এর উপর মেজাজ বিগড়ে আছে। ইরা আপু আমার দিকে তাকিয়ে আছে। ইরা আপুর দিকে তাকিয়ে আবার একটা মুচকি হাসি দিলাম। কি রে, তোর সমস্যা কি? এভাবে মুসকে মুসকে হাসছিস কেন? লে হালুয়া, আমি নাকি হাসতে পারবো না? ও হাসছে তো তোর সমস্যা কোথায়? তুই আমার দিকে তাকিয়ে হাসবি কেন? আপু তোমার বান্ধবী তো মহাঝগড়ুটে। তোমার বান্ধবীকে এভাবেই সবার সাথে ঝগড়া করে? ফারজানা আপু আমার কথা শুনে হাসতেছে, আর এদিকে তো ইরা আপু রেগে ফায়ার। কুত্তা, তোকে তো। মাহি আপু আমাকে মারতে এলো, তখন আমি সামনের দিকে দৌড় দিলাম। ওর পিছনে এমন ভাবে লাগছিস কেন বলতো? তোর খালাতো ভাইকে দেখলে আমার পুরো শরীর জ্বলে। ফায়ার সার্ভিসের ফোন দিব নাকি? কেন? তোর শরীর জ্বলছে, তাই ভাবলাম ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পানি দিয়ে তোর শরীরে জ্বালানি ভাবে।
কুত্তি তোকে তো। আচ্ছা বাদ দে, ভার্সিটি চলে এসেছি, ভিতরে চল। এই আকাশ, তুই ভিতরে যাবি নাকি? আপুদের ভিতরে গেলাম। ভিতরে সে মনে হচ্ছে খুব ভুল করে আমি একটা ময়দা ফ্যাক্টরিতে চলে আসছি। ভাইরে ভাই, প্রায় সব ময়দা সুন্দরী। তাই আপুকে বললাম, আপু আমাকে ভুল করে ময়দা ফ্যাক্টরিতে চলে আসছি। কেন? না মানে যেদিকে তাকাচ্ছি সেদিকে ময়দা মাখা কিছু রমণী দেখতে পাচ্ছি। আর আমার কি মনে হয় জানো, এরা ময়দা ফ্যাক্টরিতে কাজ করছে, তাই হয়তো এদের মুখে এত ময়দা, তাই না আপু? তোর বুনও তো ময়দা মেখেছে। আমার আপু অনেক সুন্দর, তোমার মতো ময়দা মেখে আন্টি থেকে ছেড়ি হয় না। ফারজানা, তোর খালাতো ভাইকে আর কথা বলতে বারণ কর, না হলে ওর অবস্থা কি যে করবো নিজেও জানি না। গতি বেগতিক যে কোনো সময় দুই একটা পড়ে যেতে পারে আমার কিউ সুন্দর গালে, তাই এখান থেকে কেটে যাওয়াই ভালো। তাই ফারজান আপুকে বললাম, আপু তাহলে আমি চারদিকটা ঘুরে দেখি। ওকে যা। আপুদের কাছ থেকে চলে এলাম, এসে চারদিকটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। বাবারে, এদিকে তো সব জোড়া জোড়াই দেখছি। হাঁটছি, তখন হঠাৎ করে একটা মেয়ে এসে আমার উপরে পড়ে গেল। আমি নিজেকে সামলাতে না পারে নিচে পড়ে গেলাম, আর মেয়েটা আমার উপরে। মেয়েটার ঠোঁট সোজা এসে আমার কপালে পড়লো। মেয়েটা তাড়াতাড়ি উঠে লজ্জা মাথা নিচু করে নিল আর বলল, সরি, হঠাৎ করে পাটা কিসের সাথে বেঁধে আপনার উপর পড়ে গেলাম। ইটস ওকে। আমার একটু লজ্জা লাগছিল, তাই ওখান থেকে না দাঁড়িয়ে হাঁটতে লাগলাম। এই শুনুন। মেয়েটার কথা না শুনেই হাঁটতে লাগলাম। হাঁটছি, তখন খেয়াল করলাম সবাই আমার দিকে তাকিয়ে মুচকে আসছে। সবার এমনভাবে হাসার কারণ বুঝতে পারলাম। আপুদের খুঁজতে লাগলাম, অনেক খোঁজাখুঁজি করে আপুদের পেলাম। এখানেও সেম কেস, আপু তাদের বান্ধবীরা হাঁটছে। আপুদের হাসির কারণ বুঝতে না পেরে আপুকে বললাম, তোমরা সবাই এইভাবে হাসছো কেন? এই দেখ। আমি তো জমিন থেকে আকাশে পড়লাম, থুকু। আকাশ থেকে জমিনে পড়লাম, আমার কপাল লিপস্টিকের দাগ। তার মানে ওই মেয়েটার, ছি ছি কি লজ্জা। আমি তাড়াতাড়ি পকেট থেকে রুমালটা বের করে মুছে নিলাম। তারপর আপুকে বললাম, দেখো তো আর আছে কিনা। না, কি রে, তোকে কে কিস করলো? আর বইলো না। তারপর আপুকে সব বললাম। আপু হাসতে হাসতে বলল, কোন মেয়েটা? এখানে এত মেয়ের ভিড়ে কোথায় খুঁজবে, আর কখনো যদি দেখা হয় তাহলে তোমাকে দেখাবো। ও আচ্ছা, আর আমরা এখন ক্লাসে যাব, তুই কি করবি? আমি বাসা চলে যাব। ওকে। ইরা আপুর দিকে তাকিয়ে একটা ফ্লাইং কিস দিয়ে বললাম, বাই বেবি। কুত্তা তোকে তো। আমার কথা শুনে ফারজান আপু আর তার বাকি বান্ধবীরা হাসতে লাগলো। এদিকে তো ইরাপু রেগে আগুন। আমি নিশ্চিত এখানে থাকলে আমার উপর টর্নেডো অথবা সাইক্লোন বয়ে যেতে পারে, এখানে না দাঁড়ানোই ভালো। তাই ওখান থেকে ভার্সিটির বাইরে চলে এলাম। এসে নীলকে ফোন দিলাম। নীল ফোন রিসিভ করতেই বললাম, কিরে কোথায় তুই? বাসায় কেন? তাড়াতাড়ি বাইক নিয়ে ভার্সিটির সামনে আয়, ঘুরে বেড়াবো। আচ্ছা দাঁড়া, আসছি। 10 মিনিট পর নীল এলো, এসে বলল, তুই ভার্সিটির সামনে কি করিস? এমনি আপুর সাথে ভার্সিটি দেখতে আসছিলাম, এই আর কি। ও, আর কোথায় ঘুরতে যাবি? যেখানে ভালো হবে সেখানে চল। তাহলে চল গ্রামের দিকে যাই, ওই দিক অনেক সুন্দর। ওকে। তারপর দুজনে বাইকে করে গ্রামের দিকে ঘুরতে চলে গেলাম। ঘুরতে ঘুরতে দুপুর হয়ে গেল। হঠাৎ ফোনটা বেজে উঠলো। পকেট থেকে ফোনটা বের করে দেখি ফারজান আপু। রিসিভ করলাম। রিসিভ করতে আপু বলল, কোথায় আছিস? ঘুরে বেড়াচ্ছি। কেন? তাড়াতাড়ি বাসায় আয়। আসছি। ফোনটা কেটে দিলাম। তখন নীল বলল, কে ছিল? ফারজান আপু, বাসা ডাকছে। তাহলে চল। আবার বাসা থেকে রওনা দিলাম। 30 মিনিট পর বাসায় পৌঁছালাম। বাসা কলিং বেল চাপ দিতেই খালাম এসে দরজা খুলে দিল। কোথায় যাওয়া হয়েছিল? গ্রামের দিকে ঘুরতে। ও, আর যা তাড়াতাড়ি গোসল করে নামাজ পড়ে খেতে আয়। খালা আমার কাছ থেকে এসে গোসল করতে এলাম। গোসল শেষ করে নামাজ পড়ে এসে খাবার টেবিলে বসলাম। খালা আমার খাবার বেড়ে দিল। খাবার খেতে খেতে আপু বলে উঠলো, তোকে রূপা খুঁজছিল। রূপাটা আবার কে? ও যে সকালে, ওর নাম রূপা। ও, কিন্তু আমাকে কেন খুঁজছিল? আর তুমি কিভাবে জানলে ওই মেয়েটি ওটা? না মানে মনে হলো তাই আর কি। ও, হুম। ওর আবার কি হলো আমাকে খুঁজবে? মনে মনে বললাম। খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে দিলাম এক ঘুমে বিকেল ঘুম থেকে উঠে বাইরে গেলাম। তারপর নীলকে ফোন করে আসতে বললাম। নীল এসে বলল, এখন আবার কোথায় যাবি? চল তাহলে দেখতে পাবি। ও আচ্ছা। আসলে ইরা আপুকে দেখতে যাব, তাই নীলকে রাখলাম। দুজনে হাঁটতে হাঁটতে ইরা আপুদের বাসা চলে আসলাম। এসে দেখি ইরা আপু ছাদের উপরে দাঁড়িয়ে আছে আর রাস্তা দিকে তাকিয়ে আছে। নীল ইরা আপুকে দেখে বলল, এই সেই দিনের মেয়েটা না যার সাথে পার্কে ঝগড়া করেছিলই? এটা ফারজান আপুর বান্ধবী, আর একে দেখতে এলাম। মুচকে এসে বললাম, কি? আরে যতই হোক আমার ক্রাশ বলে কথা, আর দেখি পটাতে পারি কিনা। মেয়েটা তো তোর সিনিয়র।
তাতে কি হয়েছে? আমি ইরাপুর উপর ফিদা হয়ে আছে সেই দিন থেকে। এরা আপু, এটা আবার কি? আমার ক্রাশের নাম। ও, কিন্তু মেয়েটা তো তোর দিকেই রাগী ভাবে তাকিয়ে আছে। তাহলে পটাবি কিভাবে? দেখা যাক কিভাবে পড়াতে পারি। শালা, জুনিয়ররা থাকলে পরে এখন নাকি সিনিয়র আপুর সাথে প্রেম করবে। সিনিয়রের সাথে প্রেম করার মজাই আলাদা। বাল। তোর বা আর বললাম না। আমি পুরো না বললেও আমার ভিউয়ার্সরা ঠিকই বুঝতে যাবে, কারণ তারা অনেক ট্যালেন্ট। হয়েছে, আর চল সামনে থেকে ঘুরে আসি। একটু সামনে যেতেই কে যেন আমার নাম ধরে ডাকলো। কি রে, ওই মেয়েটা তোকে ডাক দিছে কেন? কোন মেয়েটা? আবে হালা, ওইদিকে ছাদের উপর তাকা। ছাদের উপর তাকিয়ে দেখি সকালের ওই মেয়েটা। ওখানে দাঁড়িয়ে থাকো, আমি আসছি। কি রে ভাই, মেয়েটা কি? তাহলে শোন। তারপর নীলকে সকালে ঘটে যাওয়া ভার্সিটির ঘটনাটা বললাম। আমার কথা শুনে নীল তো হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। এই হাসি থামা, মেয়েটা আসছে। মেয়েটা আমার কাছে এলো। হাই, কেমন আছেন? ভালো, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম কি? আকাশ। আপনার নাম রূপা, রাইট? কিন্তু আপনি জানেন কিভাবে? ফারজানা আপু বলেছিল তাই। ও, কোন ক্লাসে পড়েন? ইন্টার পরীক্ষা দিয়ে ঘুরে বেড়াচ্ছি। আপনি? অনার্স সেকেন্ড ইয়ারে। ও, খুব ভালো তো। ওকে, আল্লাহ হাফেজ। অন্য একদিন কথা হবে। আগামীকাল ভার্সিটিতে আসবে? আমি কি ভার্সিটিতে পড়ি যে প্রতিদিন ভার্সিটি যাব? তাও তো ঠিক। আচ্ছা, তোমার ফোন নাম্বারটা দাও। আমি কোনো ফোন ইউজ করি না। ইহা ডাহা মিশা কথা। ফোন না টিপলে আমার দিন কাটে না। আর ফোন না এটা বলার কারণ হচ্ছে মেয়েটাকে আমার সুবিধা বলে মনে হচ্ছে না। কেন? এমনি ভালো লাগে না। ও। ওকে বাই। মেয়েটার প্রতি উত্তর না শুনে আমি আর নীল হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে নীল বলল, কি রে, মিথ্যা বললি কেন? কি মিথ্যা বললাম? তোর ফোনটা নেই বললি যে। মেয়েটা আমার সুবিধা বলে মনে হচ্ছে না, তাই। আচ্ছা, বুঝলাম। একটু পর ইরাপুদের বাসার সামনে চলে আসলাম। এসে দেখি ইরাপু এখনো ছাদে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আবার আগে ভাবে আমার দিকে তাকালো। এর একটা ব্যবস্থা করতে হবে। বড়দের সাথে লাগতে আসা কেমন ফালুকে বুঝিয়ে দিতে হবে, আর ওর ফাজলামি করাও বের করতে হবে। ইরাপুর চোখে চোখ পড়লো, তখন মুস্কাশি দিয়ে চোখ মারলাম। ইরাপু তো আর রেগে আগুন। আমি আর ওখানে না দাঁড়িয়ে বাসা চলে এলাম। 5 দিন পর। এই 5 দিন ইরাপুকে শুধু ফলো করেছি, অনেক জ্বালাইছি। ছাদে দাঁড়িয়ে আছি, হঠাৎ কেউ যেন পাশে এসে দাঁড়ালো। কে দাঁড়ালো দেখা ধরে মাথা ঘোরালাম। দেখি ইরাপু। আমি বেশ অবাক হলাম আর ভাবনার জগতে ডুব দিলাম, কারণ ইরাপু আমাকে সহ্য করতে পারে না। আর সে কিনা আমার পাশে এসে দাঁড়ালো। ইরাপুর কথা ভাবনার ছেদ ঘটলো। ইরাপু বলল, কি রে ফাজিল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? এই তো আকাশের তারাগুনি। ফাজিল কোথাকার, এই বিকেলে তারা কোথায় পেলি? কিছু বলবো নাকি? তুই আমাকে ফলো করছিস কেন? কোথায় ফলো করি? তোর কথা এভাবে আটকে যাচ্ছে কেন? এমনি। মিথ্যা বলছিস কেন? আসলে আসলে কি? আসলে আপনাকে আমার ভালো লাগে তাই। আমি তোর থেকে 3 বছরের বড়, বুঝেছিস? এটা কোনো সমস্যা না। আমার তো বড় পদে ভালো লাগে। তাই নাকি? আজ ইরাপুর কি হলো কিছু বুঝতে পারছি না। তার মানে কি আপুও প্রপোজ করে দেখি কি হয়। যে ভাবা সেই কাজ। বলেই দিলাম, আমি না তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, তাই ফলো করি। আমার কথা শুনে ইরাপু আমার থেকে বড় বড় চোখে তাকিয়ে আছে। কি হলো, এ বড় বড় চোখে তাকিয়ে আছো কেন? এভাবে প্রপোজ করলে হবে না, ভালোভাবে প্রপোজ করতে হবে। এ তো বৃষ্টি না চাইতে জল, থুকো জল না চাইতে বৃষ্টি। খুশিতে তো সবকিছু উল্টো পাল্টে যাচ্ছে। খুশিতে তো আমার মনের ভিতর লুকিটাস দেওয়া শুরু করে দিয়েছে। ছাদে একটা গাঁদা ফুলের গাছ ছিল, ওখান থেকে একটা গাঁদা ফুল ছিঁড়ে হাঁটু করে বসে পড়লাম। তুমি কি হবে আমার সেই কবিতা, যা প্রতিদিন অনুভব করতে পারি কিন্তু লিখতে পারি না? তুমি কি হবে আমার সেই অনুভূতি, যা অনুভব করেও করতে পারি না? তুমি কি হবে সেই ছবি, যা কল্পনা করি কিন্তু আঁকতে পারি না? তুমি কি হবে সেই ভালোবাসা, যা আমি চাই কিন্তু কখনো পাই না? এই জুনিয়র তোমাকে অনেক ভালোবাসে। তুমি কি আমাকে ভালোবাসবে? আই লাভ ইউ। ডু ইউ লাভ মি? আই লাভ ইউ টু। ইরাপু ফুলটা নিয়ে আমাকে জড়িয়ে ধরলো। হঠাৎ এভাবে জড়িয়ে ধরায় আমি ভেবাচাকা খেয়ে গেলাম। এই প্রথম কোন নারী এরকম আমাকে জড়িয়ে ধরেছে। শরীরের ভিতরে কেমন যে একটা অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে। আমি আস্তে আস্তে ইরাপুকে জড়িয়ে ধরলাম। হঠাৎ কারো গলার আওয়াজে দুজনে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে দেখি ফারজান আপু। আমি আপুকে দেখে লজ্জায় মাথা নিচু করে নিলাম। কিরে, এগুলো কি হচ্ছে? দেখতেই তো পেলি, তাহলে আর নতুন করে কি বলবো? আমার পিচ্চি ভাইকে তোর পছন্দ আগে বললেই পারতি। এতদিন ধরে ঝগড়া করার কি ছিল?
না মানে বুঝিসই তো, যে প্রেম ঝগড়া থেকে শুরু হয় সেই প্রেম সারা জীবন থাকে। আমি লজ্জায় মাথা নিচু করে আছি। এখানে থাকতে কেমন কেমন লাগছে, তা নিচে যাওয়ার জন্য হাঁটতে লাগলাম। তখনই ফারজান আপু বলল, কিরে ফাজিল, কোথায় যাচ্ছিস? নিচে। অনেক লজ্জা করছে, তাই দৌড়ে একেবারে বাইরে চলে আসলাম। বাইরে এসে ঘোরাঘুরি করে সন্ধ্যার পর বাসায় আসলাম। রাতে খাবার সময় ফারজানা আপু আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। আপুর এরকম হাসি দেখে আমি বললাম, এভাবে হাসছো কেন? তুই তো দেখি অনেক বড় হয়ে গেছিস। আমি আবার কখন ছোট ছিলাম? তুই তো আমার দাদা। তো ফোনটা দাও তো। কেন? এমনি দাও। এরার নাম্বার নিবি তাই তো? আপু কথাটা আসতে বললো, কারণ খালা আম্মা শুনে নেবে তাই। আপু দিকে তাকে বললাম আপুর কাছ থেকে ফোনটা নিয়ে ইরা আপু নাম্বারটা নিলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে ইরা আপুকে ফোন দিলাম। 3বার রিং হতেই ইরা আপু ফোন রিসিভ করলো। আসসালামু আলাইকুম, কে বলছেন? তোমার জামাই। শালা, ফাজলামি করার জায়গা পাস না? ফোন রাখ, না হলে তোর কানের নিচে তবলা বাজাবো। আরে বাবুনি, এত রাগ করছো কেন? আমি আকাশ। ও তুমি? কি করো? পড়ছিলাম, তুমি? তাহলে তো ডিস্টার্ব দিলাম। আচ্ছা, পরে কথা বলবো। আরে না, পড়া শেষ হলো, এখন ঘুমাতে যাব। ও, খেয়েছো? তোমার খাওয়া হয়েছে? আর আগামীকাল ঘুরতে যাব। তাই নাকি? তো কোথায় যাবে শুনি? পার্কে। ভার্সিটিতে আমার তো একটা গুরুত্বপূর্ণ ক্লাস আছে, বিকেলে গেলে হয় না? আল্লাহ হাফেজ, ঘুমিয়ে যাও। ওকে, আল্লাহ হাফেজ। ফোনটা কেটে দিলাম। তারপর দিলাম ঘুমের রাজ্যে পারি। সকালে ফারজান আপু ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নাস্তা করতে এলাম। তারপর আপুকে বললাম, আপু তোমার সাথে ভার্সিটি যাব। এখন তো আরো যাবি। খাওয়া দাওয়া শেষ করে রুমে গেলাম। তারপর রেডি হয়ে নিচে এলাম। নিচে এসে দেখি ফারজান আপু বসে আছে। তুই কি মেকআপ করছিলি নাকি যে এত দেরি হলো? আরে না। আচ্ছা চলো। তারপর আমি আর ফারজান আপু বাসা থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে ইরা আপুদের বাসার সামনে এলাম। এসে দাঁড়ালাম। 2 মিনিট পর ইরা আপু ওদের বাসা থেকে বেরিয়ে এলো। বাহ, আমার পরিটাকে লাল পোশাকে তো লাল পরি লাগছে। আমি তো আবার নতুন করে ইরা আপুর প্রেমে পড়লাম। আমি তো একদিনে তাকিয়ে আছি। হঠাৎ কারো থাপ্পড়ে আঘাতে ধ্যান ভাঙলো। এমন ভাবে মাথায় মারলে কেন? গর্দবের মতো ওদিকে একদিনে তাকিয়ে আছিস, তাই তোর ধ্যান ভাঙানোর জন্য মারলাম। আর ইরা 2 মিনিট হলো এখানে এসেছে। মাথা চুলকাতে বললাম, ও। এত মাথা চুলকালে মাথার সব চুল উঠে যাবে। ইয়ে মানে? কি রে, ওকে এমন ভাবে বারবার লজ্জা দিচ্ছিস কেন? এতে তোর কোথায় সমস্যা? আমারই তো সব সমস্যা। আমার বয়ফ্রেন্ডকে তুই তুই করবি আর আমি কি চুপ থাকবো? বাবা, এত ভালোবাসা? যতই হোক, আমার জুনিয়র বয়ফ্রেন্ড। আমি শুধু চুপচাপ করে ওদের ঝগড়া শুনে যাচ্ছি। ওদের কথা শুনতে শুনতে ভার্সিটি চলে এলাম। তারপর ভিতরে গেলাম। ভার্সিটিতে আমাকে দেখে রূপা নামের মেয়েটি আমার কাছে এলো। হাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। হঠাৎ কি মনে করে ভার্সিটিতে আসা হলো? এমনি ঘুরতে এলাম। কেন? এমনি। ইরাপুকে দেখলাম আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে, তাই রূপাপুকে বললাম, আচ্ছা বাই। কোথায় যাবে? একটু ঘোরাঘুরি করে বাসায় চলে যাব। ওকে, বাই। ওখান থেকে চলে এসে ইরাপু যেখানে বসে আছে ওখানে এলাম। মেয়েটার সাথে এত কিসের কথা? এমনি কেমন আছি সেটাই জিজ্ঞেস করছিল। তাই বলে হেসে হেসে কথা বলবা? হেসে কথাটা বললে সমস্যা কোথায়? অনেক সমস্যা। এইভাবে আর যেন কারোর সাথে হেসে কথা বলতে না দেখি। আচ্ছা, আরেকটা কথা, প্রতিটি সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিশ্বাস। তোদের ঝগড়া হয়েছে? আর এই তুই এবার যা, আমাদের ক্লাসের সময় এসেছে। তারপর ওখান থেকে বাসা চলে এলাম বিকেলে। কোথায় তুমি? ঘুরতে যাবা না? আমি তো ব্যস্ত, এখন যেতে পারবো না। ও আচ্ছা। মন খারাপ? না। আচ্ছা ঠিক আছে, কাজ করো। পরে কথা বলবো বাবু, ওকে? আচ্ছা। মনটা খারাপ হয়ে গেল। মনটা খারাপ করে মাথা নিচু করে বসে আছি। তখন ফারজান আপু এসে বলল, কিরে এমন ভাবে মাথা নিচু করে বসে আছিস কেন? এমনি ভালো লাগছে না। কিছু কি হয়েছে? না, এমনিতে ভালো লাগছে না। আমাদের সাথে একটু শপিং মলে চল তো। কি করতে যাবা? মানুষ শপিং মলে কি করতে চায়? শপিং করতে? আমিও তাই করব। ও, ওকে চলো। আমি আর ফারজান আপু বাসা থেকে বের হয়ে একটা সিএনজি নিয়ে শপিং মলে চলে এলাম। আপু শপিং করতে লাগলো। একটা দোকানে একটা নীল রঙের ব্যাসলাইট দেখতে পেলাম, তাই ওই দোকানে গিয়ে ব্যাসলাইট কিনে নিয়ে পকেটে রেখে দিলাম। এটা ইরাপুর হাতে অনেক সুন্দর দেখাবে, আগামীকাল দিতে হবে। তারপর আপুর কাছে চলে এলাম। কিরে কোথায় গেছিলি? আশেপাশে ছিলাম।
আমি কিন্তু দেখেছি। মাথা চুলকাতে চুলকাতে বললাম, ও এই 2 দিনে এত ভালোবাসা যে ব্রেসলেট কিনে দিচ্ছিস। কই, আমাকে তো কোনোদিন কিছু কিনে দিলি না। দিব তো, অনেক বড় একটা গিফট দিব। কি? তোমাকে একটা হাজবেন্ড গিফট করব। হারামি, ওটা তুই না দিলেও পাবো। তাই? চল এখন রেস্টুরেন্টে যাব। ওকে চলো। তারপর আপুর সাথে রেস্টুরেন্টে চলে এলাম। রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে এলাম। ইরা আপুকে ফোন দিলাম, প্রথমবার কেটে গেল, দ্বিতীয়বারে ফোন রিসিভ করলো। ইরা আপু ফোন রিসিভ করতেই আমি বললাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। কি করো? এই তো শুয়ে আছি, তুমি? আমিও। খেয়েছো? তোমার? তোমার জন্য একটা গিফট আছে। কি গিফট? দিব, তখন দেখতে পাবে। হুম। তোমার ফেসবুক আইডিটার নাম কি? অবুসমন। কার অবুসমন, কে বুঝে না? আরে ফাজিল, অবুসমন আমার আইডির নাম। ও আচ্ছা, তোমার ফেসবুক আইডি খুঁজে রিকোয়েস্ট দিচ্ছি। ওকে, আর তোমাকে একটা কথা বলার আছে। বলো। ফোনে না, সামনাসামনি। কেমন বলবে যে ফোনে বলবে না? কিছু বুঝতে পারছি না, মনে মনে কথাগুলো বললাম। কি হলো? কিছু না। আমার স্বপ্ন কি জানো? কি? আমার স্বপ্ন আমাদের একটা ছোট সংসার হবে। আমাদের ছোট্ট একটা ফুটফুটে মেয়ে হবে, ঠিক তোমার মতো। তোমার মতো হবে ঠিকই, কিন্তু আমার নামে নাম রাখবো। নাম কি রাখবো জানো? নাম রাখবো আনিকা। কি নামটা সুন্দর না? এরা চুপ করে আছে। চুপ যে, কিছু বলো। কি বলবো বুঝতে পারছি না। মানে? কিছু না। ও। ওকে, আল্লাহ হাফেজ, ঘুম আসছে। ওকে, আল্লাহ হাফেজ। ইরা আপু ফোনটা কেটে দিয়ে মনে মনে ভাবতে লাগলো, ও তো দেখি বাচ্চার নাম পর্যন্ত ঠিক করে রেখেছে। না, ওকে সত্যিটা বলে দিতে হবে যে আমি ওকে এতদিন মজা করেছিলাম। ইরা আপু এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো। পরদিন সকালে দেখি তোমার হাতটা। আগে আমার কথাটা তো শোনো, তারপর। না, আগে দাও, তারপর তোমার কথা শুনবো। না, আগে আমার কথা শোনো তারপর। না, আগে তোমার হাতটা দাও। আচ্ছা নাও। আমি পকেট থেকে একটা ব্রেসলেট বের করে পরে দিতে যাব, তখন ইরা আপু বলল, আমি তোমাকে ভালোবাসি না, এতদিন তোমার সাথে অভিনয় করেছি। ইরা আপুর এমন কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তা মুখে হাসি এনে বললাম, মিথ্যে বলছো কেন? আর এমনভাবে মজা করছো কেন? আমি সত্যি বলছি, তোমাকে আমি কখনো ভালোবাসিনি। শুধু তোমার কাছে থেকে অপমানের প্রতিশোধ নিতে এমন করেছি। তুমি আমার থেকে ছোট, তোমার আমার সম্পর্কে কোনোভাবেই হয় না। প্লিজ ক্ষমা করে দিও আর আমাকে ভুলে যাও। চিন্তা করো না, আমার থেকে তুমি সুন্দর একটা মেয়ে পাবে। ইরা আপুর কথা শুনে আমার শরীরের পার্টসগুলো চলাচল বন্ধ করে দিয়েছে। আমার শরীর পুরো স্তব্ধ হয়ে গিয়েছে। পৃথিবীটা যেন আমার চারপাশে ঘুরপাক খাচ্ছে। আমি কি বলবো কিছু বুঝতে পারছি না। মনে হচ্ছে আমার কলিজার উপর কেউ জোরে জোরে হাতুড়ি দিয়ে পিটিয়ে যাচ্ছে, আর আমার কলিজাটা টুকরো টুকরো হয়ে যাচ্ছে। চোখের কোণ ভিজে উঠল। ইরা আপুর সামনে কাটতে চাইলাম না, তাই চোখের পানি কোনো মতে আটকে রাখলাম। প্লিজ ক্ষমা করে দাও। কিন্তু তুমি এটা আমার সাথে ঠিক করনি। যাও, তোমাকে ক্ষমা করে দিলাম। কথাগুলো বলতে অনেক কষ্ট হচ্ছিল, তাও বললাম। আর দাঁড়িয়ে থাকতে পারছি না, চোখ দিয়ে পানি বের হয়ে আসতে চাইছে, কিন্তু বের হতে দিচ্ছে না। ওখান থেকে বাসায় চলে এলাম। কিরে, তোকে এমন দেখাচ্ছে কেন? আর আজ ভার্সিটি যাবি নাকি? না, ইচ্ছে করছে না। ওকে। রুমে এসে দরজা লাগিয়ে বালিশ মুখে গুজে হাওয়া করে কেঁদে উঠলাম। কিছুক্ষণ কান্না করার পর ব্যাগ গুছিয়ে নিলাম। বাসায় চলে যাব, এখানে থাকবো না। না হলে ইরা আপুকে ভুলতে পারবো না, আর কোনোদিন এখানে আসবো না। ইরা আপু আমার সাথে এমনটা না করলেও পারতো। ইরা আপুকে অনেক বেশি ভালোবাসি, কোনোদিন ভুলতে পারবো কিনা জানি না। রুম থেকে ফ্রেশ হয়ে ব্যাগটা হাতে করে নিচে এলাম। খালা আম্মা আমার হাতে ব্যাগ দেখে বলল, কোথায় যাবি? বাসা চলে যাব। কেন? আমার কাজ আছে, তাই চলে যেতে হবে। কি এমন কাজ পড়লো যে চলে যেতে হবে? আমাকে যেতে হবে। খালা আমাকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়েই বাসা থেকে বের হয়ে এলাম। একটা অটো নিলাম, তারপর 1 ঘন্টা পরে বাসায় চলে আসলাম। আম্মু আমাকে দেখে বলল, কিরে ফাজিলের বাচ্চা ফাজিল, 1 মাস থাকবেই বললি আর 7 দিন পর চলে এলি যে? কেন, চলে যাব নাকি? বলো, চলে যাচ্ছি। আমার এমন রেগে যাওয়া দেখে আম্মু আর কিছু বলল না। আমি রুমে এসে দরজা লাগিয়ে আবার বালিশ মুখে গুজে কাঁদতে লাগলাম। শুধু একটা কথা মনে পড়ছে, ইরা আপু এমনটা না করলেও পারতো। আর কেন আমাকে স্বপ্ন দেখিয়েছিল আর ভেঙে দিল। এভাবে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। আপা, ওখানে কি হয়েছে? আকাশ এইভাবে এলো কেন? তা তো আমিও বুঝতে পারছি না। আমাকে কাজ আছে বলে চলে গেল। আকাশের চোখ দুটো দেখে বোঝা যাচ্ছে অনেক কেঁদেছে। চোখ দুটো অনেক লাল হয়ে আছে।
আমি তো কিছুই বুঝতে পারছি না। সকালে খাওয়া দাওয়া করে খুশি মনে বের হলো, কিন্তু যখন বাসায় এলো তখন ওর মন খারাপ হয়েছিল। তারপরে একটু পরে রুম থেকে হাত ব্যাগ নিয়ে বের হয়ে এলো। আমি দেখছি কি হয়েছে। দেখ। দুপুরে ঘুম থেকে উঠলাম, তারপর গোসল করে নিলাম, তারপর খেতে গেলাম। খাওয়া শেষ করে আম্মু বলল, তোর কি হয়েছে? তোর মন খারাপ কেন? না কিছুই না, তাড়াতাড়ি খেতে দাও। হুম। আমার কি হয়েছে সেটা জানার জন্য আম্মু জোর করলো না, কারণ জোর করে কোনো লাভ নেই, সেটা আম্মু ভালোভাবে জানে। আম্মু, আকাশ কোথায়? খেতে ডাকো। থাকলে তো ডাকবো। থাকলে মানে কোথায় গেছে? বাসায় চলে গেছে। কেন? কাজ আছে বলে চলে গেছে। কিন্তু তোর ছোট খালা বলছে ও নাকি কেঁদেছে, ওর মনও খারাপ। তুই কি কিছু বলেছিস? না তো। দাঁড়ো, আমি আকাশকে ফোন দিয়ে জানছি কি হয়েছে। তোকে বলবে? জানি না। ফারজানা আপু আমাকে ফোন দিতে লাগলো, কিন্তু আমার ফোন বন্ধ। কি রে, কি হয়েছে? ফোন বন্ধ করে রেখেছে। ইরাকে ফোন করে দেখি। ইরাকে কেন ফোন দিবি? কিছু না, আর খাবো না। পুরো খেয়ে যা। ফারজানা আপু আর কোনো কথা না বলে তার রুমে গিয়ে ইরাপুকে ফোন দিল। ইরাপু ফোন রিসিভ করতে ফারজানা আপু বলল, তোদের মধ্যে কি হয়েছে? ইরাপু চুপ করে আছে। চুপ কেন? কি হয়েছে বল। কই কিছু না। কিছু যদি না হয় তাহলে আকাশ বাসা থেকে গেল কেন? আর আকাশ কান্না করছে কেন? আমি আকাশকে ভালোবাসি না, এতদিন শুধু মজা করেছি। কি? আসলে ওর থেকে বদলা নেওয়ার জন্যই এমনটা করেছিলাম। ভালোবাসা তোর কাছে মজা মনে হয়? না মানে। ফারজানা আপু আর কিছু না বলে ফোনটা কেটে দিল। ইরা আপু ফারজানা আপুকে আবার ফোন দিল, কিন্তু আপু এবার ফোন কেটে দিল। ইরা আপু ফারজানা আপুকে আবার কল দিল, কিন্তু আপু ফোন কেটে দিল। ইরা আপু আবার ফোন দিল, কিন্তু এবার রিসিভ করলো না। আপু এবার ফোন বন্ধ করে রেখে দিল। রাতে ফাজিলের ছাওয়াল ফাজিল, এত তাড়াতাড়ি চলে এলি যে? এসে কি ভুল করে দিয়েছি? ভুল করলে বলো, অন্য কোথাও চলে যাই। আমার এমনভাবে রেগে যাওয়া দেখে আব্বু আম্মু দিকে তাকিয়ে চোখের এসে বলল, কি হয়েছে? আম্মু বলল, জানে না। খাওয়া দাওয়া শেষ করে রুমে এলাম। রুমে এসে মনটা খারাপ হয়ে গেল, কারণ এই সময় ইরা আপুর সাথে ফোনে কথা বলতাম, কেন আজ থেকে আর বলা হবে না, আর প্রিয় মানুষটির কণ্ঠটা শোনা হবে না। ইরা আপুর কথাটা মনে পড়তেই চোখের কোণটা আবার ভিজে উঠলো। চোখ মুছে ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু ঘুম আসছে না। বারবার সকালে কথাগুলো কানের মধ্যে বাজছে। ঘুমানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু ঘুম এলো না। ঘুমানোর জন্য একটা ঘুমের ওষুধ খেলাম। ওষুধ খাওয়ার একটু পরে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে, এই বাজার যা তো, কোনো সবজি নেই, সবজি নিয়ে আয়। টাকা দাও। নে। আব্বু তুমিও টাকা দাও। আর টাকা কি করবি? তোমার বৌমা আছে তো, তাই তাকে শপিং করিয়ে দিব। ফাজলামি বাদ দিয়ে বল, টাকা কি করবি? আমার পকেটে কোনো টাকা নাই, তাই পকেট খরচ দাও। এটা আগে বললেই পারতি। এখন তো বললাম টাকা দাও। এই নে 100 টাকা। আব্বু গো, কত টাকা দিলা? আমার তো পকেটে রাখার জায়গা নাই। বেশি হয়ে গেছে? আগে বলবি তো। আচ্ছা দে তাহলে, 100 কমিয়ে 50 টাকা দিই। আবার বাপ বেটা শুরু হলো। এই তাড়াতাড়ি বাজারে গিয়ে সবজি নিয়ে আয়। দাঁড়িয়ে কেন, যা। তাড়াতাড়ি 5000 টাকা দাও। কি? জি আব্বা হুজুর। হবে না। আম্মু দিতে বলো। তুই না তোর খালার বাসায় যাওয়ার আগে 5000 টাকা নিলি? ওটা শেষ হয়ে গেছে, এখন টাকা দাও। এই নে 1000, এর থেকে বেশি দিতে পারবো না। দাও। আরে বাইকের চাবিটা দাও। এই নে। আব্বুর কাছ থেকে বাইকের চাবিটা নিয়ে বাইকটা বের করে বাজারে গেলাম। বাজার থেকে তরি তরকারি কিনে বাসা চলে এলাম। আম্মু এই নাও। আর যে টাকা বেশি হয়েছে তা ফেরত দে। বিড়ালকে মাছ জমা দেওয়ার পর ফেরত চাইছো? তোকে তো। আম্মু চামচটা হাতে নিতেই দিলাম এক দৌড়। দৌড়ে রুমে চলে এলাম। যেমন বাপ তেমন তার ছেলেও হয়েছে। রুমে এসে শুয়ে পড়লাম। তখন ইরার কথা মনে পড়ে গেল। আবার মনটা খারাপ হয়ে গেল। না, যতক্ষণ একা থাকবো ততক্ষণ মন খারাপ থাকবে, তার থেকে ভালো বাইরে যাই। রুম থেকে বের হয়ে আম্মুকে বলে বাসা থেকে বেরিয়ে আমাদের বাসার পাশে দোকানে এলাম। বসে আছি, তখন থেকে রায়হান কোথাও যাচ্ছে, তাই রায়হানকে ডাক দিলাম। রায়হান আমার বন্ধু। রায়হান এলো, তারপর রায়হানের সাথে বসে গল্প করতে লাগলাম। ঘন্টাখানেকের মতো গল্প করে বাসায় এলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম ওই থেকে ভার্সিটিতে। আজ আমার জন্য না দাঁড়িয়ে চলে এসেছিস কেন? এমনি। ও, কিছু কি বলবি? এমন ভাবে কথা বলছিস কেন? কিভাবে কথা বলছি? কেমন রেগে রেগে কথা বলছিস। আর সরি ওরকম করার জন্য। সবকিছু সরি বললেই মাফ হয়ে যায় না। যেটা করেছিস সেটা আমি কল্পনাতেও ভাবিনি তুই এমন করবি।
আকাশের উপর প্রতিশোধ নেওয়ার ছিল তো অন্যভাবে নিতি। আর কিছু বললে বল, না হলে আমার সামনে থেকে সর। তোকে দেখলেই তোর উপর রাগ হচ্ছে। তোকে যেতে হবে না, আমি যাচ্ছি। তোর মতো বেস্ট ফ্রেন্ড থাকার চেয়ে না থাকায় অনেক ভালো। আজ থেকে তোর সাথে আমার ফ্রেন্ডশিপ শেষ। ফারজানা দাঁড়া। ফারজানা আপু ইরা আপুর কথা না শুনে অন্য জায়গায় চলে গেল। 5 দিন পর আকাশকে ফোন দিয়ে তোদের বাসায় ডাক। 2 দিন ভার্সিটি এলি না, আর তোর অবস্থা এমন কেন হয়েছে? এমনি ডাক প্লিজ। বুঝতে পারছি তোর এমন অবস্থা হওয়ার কারণ। হাসিস না, ফোন দিয়ে ডাক প্লিজ। তুই ফোন করে ডাক। অনেকবার ফোন দেওয়ার চেষ্টা করছি, কিন্তু বারবার ফোন বন্ধ বলছে। আকাশ তো নাম্বার চেঞ্জ করে নিয়েছে, আর যেটা ব্যবহার করছে সেটা আমার কাছে নেই। ও ভাবি, তোমার মনের ভিতর তাহলে ভালোই ঝড় চলছে। বাল, ওদের বাসায় চল। তুই যা, আমাকে কেন বলছিস? তুই কি যাবি? ক্লাস আছে, যেতে পারবো না। রাখ তোর ক্লাস। পথে এসো বেস্তু। কি? যেতে পারি, কিন্তু একটা শর্ত আছে। এখানে সত্যের কি আছে? আমার 1 মাসের ক্যান্টিন খরচ তোকে দেয়া লাগবে। কি? আমি পারবো না। তাহলে তোকে যেতে হবে না। আচ্ছা দিব। আর সুযোগের সদ্ব্যবহার করছিস তো? আমারও একদিন না একদিন সময় আসবে, তখন সুদে আসলে ডাবলের ডাবল আদায় করে ছাড়বো বলে দিলাম। তখন দেখা যাবে। বল, শর্তে রাজি? না হয়ে উপায় আছে? আগে বাসায় যাব, তারপর যাব। বাসায় যাবি কেন? আম্মুকে বলতে হবে না? আর তুই আন্টিকে বলেছিস? কি? তুই যাচ্ছিস? আব্বু আম্মু জেনে গেছে। আঙ্কেল আন্টি রাজি হয়ে গেছে? আমি কেমন সেটা তো জানিস। রাজি না হয়ে যাবে কোথায়? কিন্তু আকাশের অভিমান রাগ ভাঙাতে পারবি? কেন পারবো না? বেষ্টু, গিয়ে দেখো, তারপর বুঝতে পারবা ওর রাগ ভাঙাতে পারবা কি পারবা না। একবার আকাশকে খালাম্মা কি জন্য বকেছিল, সেই জন্য 2 দিন খালাম্মার সাথে কথাই বলেনি। শুধু রাগী না, অনেক জেদিও। ওর আম্মুর সাথে এমন করে, এখন তুই ভেবে দেখ তোর সাথে কি করে। কি রে তোরা? খালাম্মার বাসায় যাব। কেন? এটা তোমাদের বৌমা হবে, তাই যেতে হবে আর কি। ঠিক বুঝলাম, পরে বলবো। ফারজানা আপু আর ইরা আপু ফারজানা আপুর রুমে চলে গেল 1.5 ঘন্টা পর। সোফায় আম্মুর কোলে মাথা রেখে মোটু পাতলু দেখতেছি আর হাসতেছি। তখন কলিং বেল বেজে উঠলো। তখন আম্মু বলল, মাথা সরা, দেখি এখন আবার কে এলো। আমি মাথাও সরিয়ে নিতে আম্মু উঠে দরজা খুলতে গেল, আর আমি আগের মতো মোটু পাতলু দেখতে লাগলাম। আজ তাহলে ছোট খালার কথা মনে পড়েছে? তা না, পড়াশোনার চাপে আসার সময় হয়ে ওঠে না। ও, ভিতরে আয়। এটা কে? আমার ফ্রেন্ড আর তোমার বৌমা। তুইও কবে থেকে আকাশের মতো হলি? সত্যি, এটা তোমার হবু বৌমা। আম্মু এবার ফারজানা আপুর দিকে বড় বড় চোখে তাকালো। এরা তো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এভাবে দেখছো কেন? তুই যা বললি তা শুনে তো বড় বড় চোখ হবেই। আকাশ কোথায়? এতক্ষণ তো টিভি দেখছিল, মনে হয় ওর রুমে, না হয় ছাদে গেছে। ও আচ্ছা, আমরা যে এজন্য এসেছি। বল, কি জন্য এসেছিস? ফারজানা আপু আম্মুকে সব বললো। আম্মু সবগুলো শুনে কিছুক্ষণ চুপ থাকার পর বলল, ও, আর দেখো আকাশের অভিমান ভাঙাতে পারো কিনা। জি, আর রুম কোনটা? আমার সাথে আয়। ছাদ থেকে নিচে নামতে দেখি ইরা আর ফারজানা আপু। আম্মু, আমি বাইরে গেলাম। কোথায় যাবি? রেহান ফোন করে কেন জানি রাখলো। না গেলে হয় না? কেন? তোর সাথে কথা ছিল। ও আচ্ছা, যা বলবা তাড়াতাড়ি বলো, আমাকে যেতে হবে। আমি না, ইরা বলবে। ও জি আপু, বলেন কি বলবেন? একটু সাথে চলো। এখানে কিছু বললে বলেন, না হলে আমি গেলাম। সরি। আমি তো আপনাকে ক্ষমা করে দিয়েছি, তাহলে সরি বলছেন যে? আমি আর কিছু বললাম না, বাইরে চলে আসলাম। তারপর বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলাম। আড্ডা দিয়ে দুপুরে বাসায় এসে গোসল করে নামাজ পড়ে এলাম। আম্মু, তাড়াতাড়ি খেতে দাও। বস দিচ্ছি। ফারজানা, এরা তোমরাও বসো। আমি একটা চেয়ার টেনে বসলাম। এরা আমার সামনে বসলো। আম্মু সবাইকে খাবার দিল। আমিও খেতে লাগলাম। একটু পর কেউ আমার পায়ে শুশুরি দিতে লাগলো। ইরার ফারজানা আপুর দিকে তাকালাম। ইরা আপুর দিকে তাকিয়ে দেখি পিটপিট করে হাঁটছে, আর ফারজানা আপু চুপচাপ খেয়ে যাচ্ছে। বুঝলাম ইরা আপু এমন করছে। কিছু বললাম না, শুধু পা টেনে নিলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। একটু পর ইরা আপু আর ফারজানা আপু আমার রুমে এলো। সরি, প্লিজ ক্ষমা করে দাও। চুপ করে আছি আর ফেসবুক করতেছি। ইরা আপু আবার বলল, প্লিজ ক্ষমা করে দাও। চুপ করে মোবাইল টিপতেছি।
চোখে ঘুম ভাব, তাই ঘুম দিলাম। এমন ভাবে দাঁত কেলিয়ে হাসার কি আছে? আকাশ তো ঘুমিয়ে পড়লো। সেটাই তো দেখছি। আচ্ছা তুই রুমে গিয়ে ঘুমিয়ে পড়। কেন? যেতে বলছি যা। কেন বল। তুই যা তো। ওই উল্টাপাল্টা কিছু করার ঠান্ডায় আছিস নাকি? বাল, তোর মাথায় কি কখনো ভালো চিন্তা ভাবনা আসে না? সবসময় খারাপ ভাবনা নিয়ে ঘুরে বেড়াস। বইন, তুই কেমন সেটা ভালোভাবে জানি। আর যাচ্ছি। ফারজানা যেতেই আমি দরজা আটকে এসে আকাশকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। কি অদ্ভুত এক অনুভূতি, মনে হচ্ছে আমি এখন সুখের রাজ্যে আছি। আর ওর মুখটা কত মায়াবী লাগছে। হঠাৎ ঘুমের ঘোরে আকাশ আমার উপর একটা পা তুলে শক্ত করে জড়িয়ে ধরলো। শালা কি আমাকে মেরে ফেলবে নাকি? বাপরে বাপ, কত শক্ত করে জড়িয়ে ধরে আছে। কিন্তু ভালোই লাগছে। ওর কপালে একটা কিস দিতে ইচ্ছে করছে, আর ইচ্ছেটাকে আটকে রাখতে পারলাম না। আকাশের কপালে একটা কিস দিয়ে দিলাম। আমার কিস দেওয়ায় আকাশ নড়ে উঠল। হঠাৎ কপালে কার স্পর্শ পেটে ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে দেখি ইরাপু। ইরাপুকে ছেড়ে দিয়ে তাতে উঠে গেলাম। উঠলা কেন? আমার তো ভালোই লাগছিল। রুম থেকে বের হন। না। বেরিয়ে যান। না গো, যান, আমি তোমার সাথে ঘুমাবো। আম্মু, আম্মু। এখানে আম্মুকে ডাকার কি আছে? কিছু বললাম না। রুম থেকে বেরিয়ে এসে আমাকে বললাম, ইরাপুকে বেরিয়ে যেতে বলো, না হলে খুব খারাপ হয়ে যাবে। বলছি। আম্মু উঠে আমার রুমে গেল। তারপর ইরাপু আর আম্মু বের হয়ে গেল। তারপর আমি রুমে গিয়ে দরজা আটকে বিছানায় শেক দিলাম ঘুম। কি রে, বের করে দিল কেন? ঘুমের ঘোরে কত সুন্দর করে জড়িয়ে ধরেছিল, মজাই লাগছিল। বাল, কেন যে চুমু দিতে গেলাম আর ঘুম থেকে উঠে গেল। ভালো তো, এখন ঘুমিয়ে পড়। ভাবলাম জড়িয়ে ধরে ঘুমাবো, কিন্তু কিসটার জন্য হলো না। কথা কম বলে ঘুমাতো, আমার অনেক ঘুম পাচ্ছে। বিকেলে সাথে দাঁড়িয়ে আছি, তখন ইরাপু আর ফারজানা পড়ল। আমরা চলে যাব, আর তুইও আমাদের সাথে যাচ্ছিস। তোমরা যাও, বারণ কে করেছে, কিন্তু আমি যাচ্ছি না। চল না। আমি তো যাচ্ছি না, পার্মানেন্টলি থেকে যাচ্ছি। কিছু বললাম না, চুপ করে দাঁড়িয়ে থাকলাম। কি ব্যাপার, বোবা হয়ে গেলা নাকি? এবারও কিছু বললাম না, চুপ করে দাঁড়িয়ে থাকলাম। সরি তোমার সাথে ওরকম করার জন্য। এবার সত্যি তোমাকে ভালোবাসি। ভালোবাসি না বলে বলেন প্রতিশোধ নেওয়া শেষ হয়নি। এবার ইরা তোকে সত্যি সত্যি ভালোবাসে। কিছু বললাম না, ছাদ থেকে নেমে গেলাম। তারপর বাইরে চলে এলাম। কাঁদছিস কেন? আমাকে বিশ্বাস করছে না। বিশ্বাস করবে কেমন করে? তুই তোর বিশ্বাসটা ভেঙে দিয়েছিস। মানুষ মাত্রই তো ভুল করে, আর আমিও করেছি। তাই বলে কি ক্ষমা করা যায় না? আমাকে বলে কি লাভ? যাকে বলার তাকে বল। কি হলো মা, কাঁদছো কেন? তোমার ছেলে অনেক পচা, আমাকে বিশ্বাস করছে না। আর কাঁদতে হবে না, আমি কিছু একটা করছি। ইরাপু আমাকে জড়িয়ে ধরে টুকরে টুকরে কাঁদতেছে। ঘোরাঘুরি করে সন্ধ্যা বাসায় এলাম। বাসায় আসতে আব্বু ডাক দিল। আব্বুর কাছে গিয়ে বললাম, বলো। বিয়ে ঠিক করেছি। আরেকটা বিয়ে করবা? কি ভালো, তাহলে তোমার বিয়েতে অনেক মজা করব, আর আমারও দুটো আম্মু হবে। কি মজা, আমি তাহলে বাবার বিয়ে খাবো। আমি বিয়ে করব কেন? একটা এনে জীবন তেজপাতা হয়ে গেছে, আর একটা নিয়ে এলে তো জীবন পুরো শেষ। আম্মুর দিকে তাকিয়ে দেখি সে রাগে মুখ লাল করে নিয়েছে, আর এদিকে ইরাপু আর ফারজান আপু মুখ চেপে হাসতেছে। আজ আর কিছু বললাম না, না হলে তুই বাপ বেটাকে ঝাড়ু পিটা করতাম। আম্মুর কথা শুনে আব্বু চুপ হয়ে গেল। আমি তো মুসকে মুসকে হাসছি। আব্বু বলল, আমরা তোর বিয়ে ঠিক করেছি। বিয়ে করতে পারবো না। তুই করবি না? তোর আমি বিয়ে করছি না, এটা আমার শেষ কথা। আশা করি আমার সামনে বিয়ে সম্পর্কে আর কোনো কথা বলবে না। তারপর ওখান থেকে উঠে রুমে চলে এলাম। একটু পর ইরা আপু আমার রুমে এসে দরজা লাগিয়ে আমার কাছে এলো। এসে আমার শার্টের কলার ধরে দাঁড় করালো। কি রে, তোর সমস্যা কি? আমি কি মুক্তির সাথে কথা বলছি? ঠিক আছে, তোকে আমায় বিয়ে করতে হবে না। আমি ভুল করে ফেলেছি, পারলে মাফ করে দিস। ইরা আপু আমার শার্টের কলার ছেড়ে দিয়ে চলে গেল। আমি বিছানায় বসে পড়লাম। ইরা আপু দরজা খুলে আবার আমার কাছে শার্টের কলার ধরে দাঁড় করে বলল, ভাবলি কি করে আমি তোকে ছেড়ে চলে যাব? তোকে ছেড়ে কখনো যাব না, আর সারা জীবন তোর ঘাড়ে ভূতের মতো বসে থাকবো। আমি চুপ করে আছি। কথা বলো না প্লিজ। বলছি তো আমার অনেক বড় ভুল হয়ে গেছে। প্লিজ প্লিজ ক্ষমা করে দাও। অন্তত কথাটা তো বলো। দাঁড়া, তোর কথা কিভাবে বের করতে হয় সেটা আমি ভালো করে জানি। ইরা আপু আমাকে ছেড়ে দিয়ে বাইরে চলে গেল। আমি বিছানায় বসে মনে মনে হাসতে লাগলাম। একটু পরে ইরা আমার রুমে এলো। তাও আবার ফল কাটা একটা ছুরি এনে আমার পেটের সামনে ধরে বলে, কথা বলবি না? তোর পেটে ছুরি ভরে দিব। কিছুই বলছি না, শুধু চুপ করে দেখছি। কথা বল, না হলে সত্যি সত্যি তোর পেটে ছুরি ভরে দিব। ইরা ছুরিটা ফেলে দিয়ে বলল, ধ্যাত,
তুই মানুষ না মূর্তি বুঝতে পারছি না। ইরা চলে গেল। আমি লম্বা হয়ে শুয়ে পড়লাম। কি রে, কি হলো? ধর, ও মানুষ না অন্য কিছু বুঝতে পারছি না। কেন যে ছেলেটা এরকম বুঝতে পারছি না। যার সাথে ভালো সম্পর্ক তার সাথে বন্ধুত্বের মতো ফিরি, আর যে ওর সাথে ঝামেলা করবে তার ছায়ার আশেপাশেও যায় না। এমন কেন হয়েছে? আপনারা কিছু বলেন না। তোমার আন্টি কি বলবে? একদিন বকেছিল তাই 2 দিন কথা বলেনি। তোমার মতো অনেক চেষ্টা করে ওর রাগ ভাঙাতে হয়েছে। আমার মাথায় একটা বুদ্ধি আসছে। কি বুদ্ধি? তাহলে শোনো। ইরা আপু তার প্ল্যান সবাইকে বলল। আপনারা এত উত্তেজিত হবেন না, প্ল্যানটা আমরা জানতে পারবো। প্ল্যান শুনে ফারজানা আপু বলল, যদি অন্য কিছু হয়ে যায়? কিচ্ছু হবে না। আকাশ যদি আমাকে সত্যিই ভালোবাসে তাহলে ঠিক যাবে। আচ্ছা, তোমরা সবাই খেয়ে নাও, আর আমি আকাশকে ডেকে নিয়ে আসি। আমি রুমে শুয়ে আছি, তখন আম্মু এসে বলল, এই আকাশ, চল খেতে যাবি। চলো। আম্মুর সাথে খাবার জন্য এলাম। এসে চেয়ার টেনে আব্বুর পাশে বসে পড়লাম। তারপর চুপ করে খেয়ে উঠলাম। চেয়ার থেকে ওঠা মাত্র আব্বু বলল, সত্যি তুই বিয়ে করবি না? তোমাকে বলিনি আমার সামনে আর বিয়ের কথা বলবে না? রুমে চলে এলাম। এসে শুয়ে পড়লাম। একটু পর আমার রুমে ইরা আপু এলো। এসে বলল, আমাকে ক্ষমা করা যায় না? মানুষ মাত্রই তো ভুল হয়। আমিও না হয় ভুল করেছি, তাই বলে ক্ষমা করা যায় না? কথাটা তো বলো। এমন ভাবে চুপ করে থাকিও না প্লিজ। আমি চুপ করে থাকলাম। তো আপনার সমস্যা কোথায়? তোমার চুপ থাকা আমাকে অনেক কষ্ট দিচ্ছে। বলেছি তো আপনাকে ক্ষমা করে দিয়েছি। তাহলে আমার পিছনে এমন ভাবে লেগে থাকেন কেন? অসহ্য একটা। ক্ষমা করে থাকলে কথা বলো না কেন? বললাম তো। এমন ভাবে কথা বলো কেন? আমার খুব কষ্ট হচ্ছে। আপনি এখান থেকে যাবেন? আমি আর এর থেকে ভালোভাবে কথা বলতে পারি না। আগে তো ভালোভাবে কথা বলতে। মানুষের মন মানসিকতা সবসময় এক থাকে না। আর প্লিজ আপনি এখান থেকে যান। ঠিক আছে, আর তোমার সামনে আসবো না। ভালো থাকিও। ইরা আপু কাঁদতে কাঁদতে চলে গেল। আমি মন খারাপ করে শুয়ে পড়লাম। কান্না করিস কেন? খুব কষ্ট হচ্ছে রে। কাঁদিস না। বাসায় চলে যাব। এত রাতে? আমার এখানে থাকতে ভালো লাগছে না। আমি এক্ষুনি চলে যাব। তুই গেলে চল, না হলে তুই থেকে যা। আচ্ছা চল যাবো, কিন্তু কান্না থামা। পরদিন সকালে খাবার টেবিলে ফারজানা আপু বা ইরা আপু কাউকে দেখতে পেলাম না। মনে হয় চলে গেছে। একটু খারাপ লাগলো। এমনভাবে 2 দিন পার হয়ে গেল। 2 দিন পর রুমে বসে আছি। তখন আব্বু আম্মু আমার রুমে এলো। আম্মু বলল, আকাশ, তুই কি আমাদের সাথে যাবি? কোথায়? ইরার বিয়ে আমাদের ইনভাইট করেছে, তাই আমরা যাচ্ছি। ইরাপুর বিয়ে শুনে বুকের ভিতর মোচড়টা দিয়ে উঠলো। অনেক কষ্ট ফিল হলো। চুপ হয়ে গেলি যে? যা, রেডি হয়ে আয়। তোমরা যাও, আমি যাব না। গিয়ে কি করব? প্রিয় মানুষটি অন্যের হাত ধরে চলে যাবে, তা দেখবো? আমি তা সহ্য করতে পারবো না। অনেক কষ্ট হচ্ছে। কে আমার কলেজাটা টেনে ছিঁড়ে বের করছে। হঠাৎ চোখের কোটটা ভিজে উঠলো। আচ্ছা, তুই তাহলে থাক, আমরা গেলাম। ওকে। আম্মু আর আব্বু চলে গেল। আবার বালিশে মুখ গুজে কাঁদতে লাগলাম। আজ আমার দোষে ভালোবাসা হারালাম। না, এখনো সময় আছে। যাই বিয়েটা আটকাই। চোখ মুছে বাইক নিয়ে বের হয়ে গেলাম। ধীরে ধীরে বাইকের স্পিড বাড়াতে থাকলাম। আর নীলকে ফোন দিলাম। কয়েকবার রিং হতেই নীল ফোন রিসিভ করলো। দোস্ত, তাড়াতাড়ি ইরাপুর বিয়েটা যেভাবে হোক আটকা। কি রে, ইরাপুর বিয়ে? হ্যাঁ দোস্ত, তাড়াতাড়ি কর। আমি প্রায় চলে এলাম। দাঁড়া, যাচ্ছি। আচ্ছা। আমি সামনে তাকাতেই দেখি একটা ট্রাক দ্রুত গতিতে আমাদেরকে ছুটে আসছে। বাইক অন্যদিকে নিয়ে যাওয়ার আগেই ট্রাকটা আমাকে ধাক্কা দিয়ে চলে গেল। বাইক একদিকে ছিটকে পড়লো আর আমি অন্যদিকে। আমার মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। মুহূর্তে রক্তে আমার চারপাশ লাল হয়ে গেল। চারদিকে লোকজন জমা হয়ে গেল। আমার চোখের সামনে আব্বু আম্মুর ছবি ভেসে উঠলো। বুঝতে পারছি পৃথিবীতে আজ আমার শেষ দিন। আমার চোখ দুটো বন্ধ হওয়ার আগে কালেমা পড়লাম। ফোনে নীল হ্যালো হ্যালো বলছে, কিন্তু কোনো রেসপন্স পাচ্ছে না। আকাশ কথা বলছে না কেন? আর শব্দটা কিসের হলো? আবার ওর কিছু হলো না তো? তখন একটা লোক ফোন কানের কাছে ধরে বলল, আপনি কে বলছেন? আপনি যার ফোন রিসিভ করেছেন আমি তার বন্ধু, কিন্তু আপনি কি? আমি একজন ডাক্তার, আর যার ফোন সে অ্যাক্সিডেন্ট করেছে, ওর অবস্থা গুরুতর। কি? ওকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যান প্লিজ। আমি ওর পরিবারকে জানিয়ে দিচ্ছি। আর আমি ফোন দিব, তখন রিসিভ করবেন প্লিজ। ওকে। ডাক্তারটা সবাইকে সরিয়ে আমাকে তার গাড়িতে করে হাসপাতালে নিয়ে গেল। আর নীল দৌড়ে খালামার বাসায় গেল। নীলে এমন ভাবে দৌড়ে আসা দেখে ফারজানা আপু বলল, কি রে, এমন ভাবে দৌড়ে এলি যে? আকাশ, আকাশ। আকাশ আকাশ করছিস কেন? আকাশের কি হয়েছে? আকাশ অ্যাক্সিডেন্ট করেছি, ওর অবস্থা অনেক খারাপ। কি? একজন ডাক্তার ওর ফোন থেকে ফোন করেছিল। নীলের কথা শুনে আব্বু আম্মু খালাম্মা ফারজানা সবাই তো স্তব্ধ হয়ে গেছে।
আম্মু তো কান্না শুরু করে দিয়েছে। ও এখন কোথায় আছে? বলতে পারছি না। আকাশের ফোনে ফোন দেন, ডাক্তারটা রিসিভ করবে। আব্বু তাড়াতাড়ি আমার ফোনে ফোন দিল, আর ডাক্তারটা ফোন রিসিভ করতেই আব্বু বলল, আমার ছেলে কেমন আছে আর আমার ছেলে কোথায় আছে? আপনার ছেলে এই হাসপাতালে আছে, আর আপনার ছেলের অবস্থা অনেক খারাপ। বাঁচবে কিনা জানি না, আল্লাহ ভরসা। আব্বুর হাত থেকে ফোনটা পড়ে গেল আর মূর্তির মতো দাঁড়িয়ে থাকলো। কথা বলো না কেন? বলো আমার ছেলে কোথায় আর কেমন আছে? ডাক্তার বলল আকাশের অবস্থা অনেক খারাপ, বাঁচবে কিনা জানি না। আব্বুর মুখে এমন কথা শুনে আম্মু জ্ঞান হারিয়ে ফেললো। সবার মাঝে মরা কান্নার একটা রোল পড়ে গেল। আম্মুকে সবাই ধরে গাড়িতে উঠালো। তারপর ডাক্তার ঠিকানা অনুযায়ী গাড়ি চালাতে লাগলো। কিছুক্ষণ পর হাসপাতাল চলে এলো। তারপর রিসেপশন থেকে আইসিইউ নাম্বারটা জেনে আইসিইউর সামনে চলে এলো, আর আম্মুকে একটা নার্সকে দিয়ে একটা রুমে পাঠিয়ে দিল। আইসিইউ থেকে একটা ডাক্তার বের হতেই আব্বু বলল, ডাক্তার আমার ছেলের অবস্থা এখন কেমন? আপনার ছেলের অবস্থা খুব ভালো না, আল্লাহকে ডাকেন। রোগীর শরীরের রক্ত শূন্য। আমাদের ব্লাড ব্যাংকে 2 ব্যাগ রক্ত ছিল, ওইগুলো দিয়ে রাখছি। আর তাড়াতাড়ি আধা ঘন্টার মধ্যে ও পজিটিভ 3 ব্যাগ রক্তের ব্যবস্থা করেন। ওকে ডাক্তার। আব্বু আর দেরি না করে ব্লাড ব্যাংকে ফোন দিল। ব্লাড ব্যাংক থেকে বলল তাদের কাছে এই মুহূর্তে এই গ্রুপের রক্ত নেই। এইভাবে আব্বু 3টি ব্লাড ব্যাংকে ফোন দিল। 3 জায়গায় এই গ্রুপের রক্ত নেই। আব্বু মাথায় হাত দিয়ে বসে পড়লো। এখন কি করবে কিছু বুঝতে পারছে না। আব্বু নীল ডাক্তারের কাছে গেল। এদিকে আম্মুর জ্ঞান ফিরতেই কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমার ছেলে কোথায়? আমি ওর কাছে যাব। শান্ত হ, আকাশের কিচ্ছু হবে না, আকাশ ঠিক হয়ে যাবে। কিভাবে শান্ত থাকবো আপা? তুমি বলো, একটা মাত্র ছেলে, ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের অবস্থা কি হবে? আকাশকে কোথায় রাখা হয়েছে সেখানে চলো। চল। ফারজানাপুর ফোনটা বেজে উঠলো। ফারজানাপুর ওর দিকে তাকে দেখে ইরা ফোন করেছে, তাড়াতাড়ি রিসিভ করলো। তোর কণ্ঠ এমন কেন শোনাচ্ছে? আর তোরা কখন আসলি? আমাদের আর যাওয়া হবে না, আমরা হাসপাতালে আছি। হাসপাতালে কেন? কার কি হয়েছে? আকাশ অ্যাক্সিডেন্ট করেছে, ওর অবস্থা খুব সিরিয়াস। ডাক্তাররা এখন ঠিকভাবে কিছু বলতে পারছে না, তাড়াতাড়ি হাসপাতালে চলে আয়। ফারজানার কথা শুনে পায়ের নিচ থেকে মাটি সরে গেল, আর চোখের সামনে পৃথিবীটা অন্ধকার হয়ে উঠল, আর চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। কিছুক্ষণ পর যখন বুঝতে পারলাম আমাকে হাসপাতালে যাওয়া লাগবে, যত দ্রুত সম্ভব রুম থেকে দৌড়ে গাড়ির চাবি নিয়ে হাসপাতালের দিকে রওনা হলাম। গাড়ি চালাচ্ছি তো মনে হচ্ছে গাড়ি এগোচ্ছেই না। আমাদের কারো রক্ত ও পজিটিভ না, কি করব কিছু বুঝতে পারছি না। তোমাদের কারো রক্ত ও পজিটিভ না। আম্মু, খালাম্মা, ফারজান আপু 3জনই না বললো। আম্মু কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেললো। রক্ত পেয়েছেন? না ডাক্তার সাহেব, আমার ছেলেকে মনে হয় বাঁচাতে পারলাম না। আব্বু এবার কেঁদে দিল। ইরা আপু আধা ঘন্টা পর এসে কেঁদে কেঁদে বলল, আকাশ কেমন আছে? আকাশ কোথায়? আমি দেখবো। ওর ও পজিটিভ রক্ত লাগবে, কোথাও পাওয়া গেল না। যত রক্ত লাগবে আমি দিব, আমার রক্তের গ্রুপ ও পজিটিভ। চল ডক্টরের কাছে। ইরা ডাক্তারের কাছে গিয়ে বললো। ডাক্তার এসে ওর কাছ থেকে রক্ত নিল। 1 ঘন্টা পর অপারেশন শেষ করে ডাক্তার যখন বের হলো তখন আব্বু বলল, ডাক্তার আমার ছেলে? আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি, বাকিটা আল্লাহর হাতে। আল্লাহকে ডাকতে থাকেন, আর 48 ঘন্টার আগে কিছুই বলতে পারছি না। ডাক্তার চলে গেল, আর আবারও সবাই কান্নায় ভেঙে পড়লো। আল্লাহকে ডাকতে লাগলো। ইরা কাঁদতে কাঁদতে বলল, সব আমার জন্য হয়েছে। আমি যদি সেদিন বিয়ের প্ল্যানটা না করতাম তাহলে এগুলো কিছুই হতো না। আর যদি কিছু হয়ে যায় তাহলে নিজেকে কোনো দিন ক্ষমা করতে পারবো না। আমাকে একটু পরে বেঁধে দিল। সবাই আমার চারপাশে চুপ করে আমাদেরকে চেয়ে আছে, কারো মুখে কোনো কথা নেই। 50 ঘন্টা হতে চললো, কিন্তু আমার জ্ঞান ফেরার কোনো নাম নেই। এদিকে আম্মু ইরাপু না খেয়ে শুধু কান্না করে নিজের একটা রুগী হয়ে গেছে। 3 দিন হয়ে গেল, এখন আমার জ্ঞান ফিরছে না। 4 দিনের দিন রাত 12টায় জ্ঞান ফিরলো। আমার পুরো শরীর ব্যান্ডেজ করা, শরীর অনেক ব্যথা করছে। মাথাটা কোনো মতো চারদিকে ঘোরালাম। হঠাৎ করে কানে কান্নার আওয়াজ ভেসে আসলো। কণ্ঠ শুনে বুঝলাম এটা আম্মু। আম্মু কাঁদতে কাঁদতে বলল, আল্লাহ, তুমি আমার কাছে আমার ছেলেটাকে ফিরিয়ে দাও না। তোমার কাছে আমি আর কিছুই চাই না। দয়া করে আমার ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে দাও। প্রয়োজনে আমার জীবনের বদলে আমার ছেলের জীবনটা ফিরিয়ে দাও। আমার প্রার্থনা কবুল করো। আম্মু বলে আস্তে করে ডাক দিলাম। আম্মু আমার কণ্ঠ শুনে এবার থেমে গেল। তারপর আমাদেরকে তাকালো। আমি এবার আম্মুকে ডাক দিলাম। এবার আম্মু তাড়াতাড়ি জায়নামাজ থেকে উঠে আমার কাছে এসে বলল, আল্লাহ আমার প্রার্থনা শুনেছে। আম্মু খুশিতে আত্মহারা হয়ে আমার কপালে গালে কিস করলো। আম্মু খিদে পেয়েছে তো। আম্মু চোখ মুছতে মুছতে বলল, কি খাবি? লে হালুয়া। আমি যা খাবো তুমি কি তাই করে দিবা নাকি?
যা আছে তাই দাও, অনেক খিদে পেয়েছে। দাঁড়া, দিচ্ছি। আমি এই অবস্থাতে দাঁড়াতে পারবো না, শুয়ে থাকবো। হয়েছে বাপ, আর কথা ধরিস না। কথা কি ধরা যায়? বাপ, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা কর। তারপর আম্মু আমাকে কলা আর পাউরুটি দিয়ে ওষুধ খেয়ে দিল। ইরার কথা মনে পড়তেই মনটা খারাপ হয়ে গেল, আর চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। কাঁদছিস কেন? তোমার মুখ এমন শুকনো হয়ে আছে কেন? ভালোভাবে খাওয়া দাওয়া করনি? না, তবে আগামীকাল থেকে খাবো। আব্বু কোথায়? বাসায় গেছে। ও আচ্ছা, তুমি ঘুমিয়ে পড়ো। বুঝতে পারছি এই 4 দিন তুমি ঘুমাওনি। ঘুমাবো না, আমার ফাজিল ছেলের সাথে 4 দিন কথা বলি না। আরে ঘুমিয়ে পড়ো, আগামীকাল সকালে তো কথা বলতে পারবে। আর আমার মাথাটা কেমন যে টনটন ব্যথা করছে, আমি ঘুমিয়ে যাই, অনেক ঘুম পাচ্ছে। তুই ঘুমা, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিই। আচ্ছা। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। পরদিন সকালে সবার কথার শব্দে ঘুম ভেঙে গেল। কি ব্যাপার, এটা কি মাছের বাজার যেখানে চেঁচামেচি করছো? আরে ফাজিল, এটা হাসপাতাল, আর আমরা সবাই হাসপাতালে আমাদের ফাজিলটাকে দেখতে এসেছি। সবার মাঝে আমার 2টা চোখ একজনকে খুঁজছে, কিন্তু খুঁজে পাচ্ছে না। মনটা খারাপ হয়ে গেল। সে আসবে কেন? সে তো অন্য কারো হয়ে গেছে। আজ আমার জন্য আমার প্রিয় মানুষটাকে হারিয়েছি। এভাবে চারদিকে তাকিয়ে কি দেখছিস? কিছু না। ফারজানা আপুকে দেখলাম বাইরে গেল, আবার 2 মিনিট পর চলে এলো। আম্মু, একটু ওয়াশরুমে যাব। চল, আমি নিয়ে যাচ্ছি। তারপর আব্বু আমাকে কোলে করে ওয়াশরুমে নিয়ে গেল। কিছুক্ষণ পর আবার কোলে করে নিয়ে এলো। বেডে শুয়ে আছি, হঠাৎ কেউ এসে আমার গালে মুখে চুমু দিতে লাগলো। এমা, এ তো ইরা আপু। আরে কোচ্ছেনটা কি, সবাই দেখছে তো? চুপ থাক। আরে কোচ্ছেনটা কি, সবাই দেখছে তো? এখানে আমাদের থাকা ঠিক হবে না, সবাই কেটে পড়ো। সবাই বাইরে চলে গেল। তারপর দরজা টেনে দিল। আপু, আপনার এমন অবস্থা কেন? আপনার হাজবেন্ড কি আপনার উপর টর্চার করেছে? আর আপনার হাজবেন্ড কোথায়? কুত্তা, আপু বলবি না। আর আমার বিয়ে কবে হলো যে আমার হাজবেন্ড থাকবে? কেন সেদিন? সেদিন আমার বিয়ে না, বার্থডে ছিল। ও, আপনার এমন অবস্থা হয়েছে কেন? কুত্তা, বিলাই, হনুমান, লাল বান্দর, তোর জন্য। তোর যদি কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? আমি মরেই যেতাম। তোকে খুব ভালোবাসি রে, খুব। আর কান্না থামাও। চেহারা কি অবস্থা করেছো বলো তো? দেখতে একদম শ্যাওলা লাগছে, পেতনি লাগছে। যাও, ময়দা দিয়ে চেহারা ঠিক করে এসো। আমি ময়দা মাখি না, শুধু হালকা লিপস্টিক ব্যবহার করি। ও, তাহলে তো ভালোই। ময়দা কিনতে হবে না। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। ভালোভাবে বলো। কিভাবে? ফাজলামি বাদ দিয়ে ভালো করে বলো। আচ্ছা বলছি, আই লাভ ইউ টু ইরা। এটা কি হলো? কিস দিলাম। 3 মাস পর বাসা ঘরের সামনে দাঁড়িয়ে আছি। ভিতরে যেতে কেমন যে ভয় লাগছে। মুখে ফু দিয়ে ভিতরে গেলাম। আমার আসা শব্দ পেয়ে ইরা আপু বিছনা থেকে উঠে আমাকে সালাম করতে গেল, কিন্তু আমি দিলাম না। ইরাকে ধরে নিয়ে বললাম, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কিছুর কাছে মাথা নত করলে গোনা হয়। চলো 2 রাকাত নফল নামাজ আদায় করে আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য দোয়া করি। তারপর দুজন মিলে উজু করে এসে নামাজ আদায় করে দোয়া করলাম। তারপর ইরাকে কোলে তুলে নিয়ে বিছানা শুয়ে দিলাম। তারপর যান ভাগেন। আমার বুঝে লজ্জা করছে না? আর বাকিটা ইতিহাস। আর এই ইতিহাস জানতে গেলে বিয়ে করে নিয়ে জানতে হবে। এই পথে যখন আমি যাই, মাঝে মাঝে একটা পেতনি দেখতে পাই। আলতারাঙা গায় আবার ময়দা মেখেছে, আলতারাঙা গায় আবার ময়দা মেখেছে। একটা পেতনি মেয়ে আমায় পাগল করেছে। ফাটা গলায় গান গেয়ে যাচ্ছি আমাদের আড্ডাখানায়। হঠাৎ কেজোর পিছন থেকে আমার কলা চেপে ধরলো। কে রে, কারা তোর সাহস আমার কলার ধরার? আমার। পিছনে তাকে দেখি একটা মেয়ে। আপনি আমার শার্টের কলার ধরেছেন কেন? ছাড়ুন আমাকে। ছাড়বো না। তুই কি করবি আগে বল। আমাকে কি যেন বললি? আপনাকে আমি আবার কখন কি বললাম? একটু আগে তুই কি যেন বললি? আমি পেতনি, আমি ময়দা মাখি। আস্তাগফিরুল্লাহ, আমি ওসব আপনাকে কেন বলবো? আমি তো গান গাইছি, আর আমি আপনাকে তো দেখিনি। এটা গান, তাই না? তুই ইচ্ছে করে আমাকে দেখে বলছিস। আরে কখন থেকে আপনি তুই তুকারি করে যাচ্ছেন? আমার যেটা ইচ্ছে সেটা বলবো, তাতে তোর কি? তুই কর না, তোকে না করেছে কে? আপনি সীমা ছেড়ে চলে যাচ্ছেন। যাবো, তাতে তোর কি? কি করবি আমার সাথে? কর। কি করবো দেখবা? দেখি তুই কি করতে পারিস। 4 ট্যাগ করে দিলাম, 2 মিনিট পর ছেড়ে দিলাম। দাঁড়া, তোর এত বড় সাহস আমাকে কিস করেছিস? এ বলে কি যেন খুঁজতে লাগলো, আমাকে মারবে বলে। এ ফাঁকে আমি চলে আসলাম। আপনাদের তো পরিচয় দেওয়া হয়নি। আমি হলাম নাহিদ হাসান সোহেল, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। মা বাবার একমাত্র সন্তান। বাবা ছোট একটা ব্যবসা করেন। বাকিটা গল্পে জানতে পারবেন। কি মামা, এত লেট করলি যে? আর হাঁপাচ্ছিস কেন? আর বলিস না,
একটা মেয়ে তাড়া করেছিল। তুই একটা মেয়ের ভয়ে পালিয়ে আসলি? আরে আগে আমার কথা শুনবে তো। আচ্ছা বল। তারপর পুরো ঘটনা ওদেরকে সব খুলে বললাম। ওরা শুনে হাসতে হাসতে শেষ। তারপর আরো কিছু সময় আড্ডা দিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে গা এলিয়ে দিলাম বিছানায়। কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। কি রে, আর কত ঘুমাবে? ফ্রেশ হয়ে খেতে আয়। যাও আসছি। তারপর ফ্রেশ হয়ে ভাত খেলাম। ভাত খেয়ে কিছু সময় হাঁটাহাঁটি করলাম। তারপর মাগরিবের নামাজ পড়ে বাড়িতে আসলাম। বাড়িতে এসে পড়তে বসলাম, কারণ কাল কলেজে যাব, অনেকদিন ধরে যাইনি। কিছু সময় পরে তারপর খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। সকালে এসে আম্মু ফ্যানটা অফ করে দিল। আম্মু ফ্যান অফ করলো কেন? এতক্ষণ ধরে ডাকলাম উঠলি না, তাই অফ করছি। সময় কয়টা বাজে সেদিকে খেয়াল আছে? কয়টা বাজে? 9:30 বাজে। রাতে বললি কলেজে যাবি, তা কখন যাবি? আরে আগে রাখতে পারলো না, যাও আসছি। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজের দিকে হাঁটা ধরলাম। মাঝপথে এসে বন্ধুকে পেলাম। তার সাথে কথা বলতে বলতে কলেজে চলে আসলাম। এসে সাদিকে আড্ডা দিতে লাগলাম। হঠাৎ দেখি একটা মেয়ে হকি স্টিক দিয়ে একটা ছেলেকে মারতে লাগলো। কিরে, ওই মেয়েটা ছেলেকে এভাবে মারছে কেন? আর ওই মেয়েটা কে? ওনাকে তুই চিনিস না? না তো। ও হচ্ছে নীলা আপু, আমাদের সিনিয়র, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। ওনাকে সবাই ভয় পায় কারণ ও অনেক রাগী। ওর বাবা বিশাল বড় লোক, ওনার ক্ষমতা অনেক। অনেকেই এই ভয়ে কেউ কিছু বলে না ওকে। আচ্ছা মানছি, ওর অপরাধ কি? ওনাকে নাকি প্রপোজ করছে। হঠাৎ নীলা এদিকে ফিরলে ওর মুখ দেখে আমি অবাক। দোস্ত আমি শেষ। তোর আবার কি হলো? কাল বললাম না একটা মেয়েকে কিস করেছি? হ্যাঁ, কি হয়েছে এখন? সে আর কেউ না, নীলাকে কিস করেছি। কি সত্যি? এখন কি হবে? হাসপাতালে যাওয়ার জন্য তৈরি থাকো। কি বলিস? দেখলে না, ওই ছেলেটা শুধু প্রপোজ করেছে, তাই কিমারটাই না দিছে, আর তুই তো ডাইরেক্ট কিস করেছস। তোর কি হবে আল্লাহই ভালো জানে। তারপর ঘন্টা পড়লো, ক্লাসে গেলাম। মাথায় একটা চিন্তা, নীলার হাত থেকে বাঁচা যায় কি করে, একটা উপায় বাহির করতে হবে। হঠাৎ সুহেল, তুমি দাঁড়াও। জি ম্যাম। কোনো সমস্যা? জি না। তাহলে ক্লাস এ মনোযোগ দিচ্ছ না কেন, আর কলেজ মিস করো কেন? সামনে পরীক্ষা, মনে আছে? আর আসবো ম্যাম। ওকে বসো, আর যেন মিস না হয়। এখন ক্লাসে মনোযোগ দাও। তারপর বসলাম, আবার চিন্তা করতে লাগলাম। এখন তো কলেজও মিস দেওয়া যাবে না। এই তো আইডিয়া পাইছি, প্রতিদিন নীলা কলেজে আসার আগে চলে আসব, আর বাইরে হওয়ার আগে চলে যাব। এইভাবে 6-7 দিন চলে গেল। একদিন কলেজ থেকে তাড়াতাড়ি বাইর হতে লাগলাম। বাইর হতেই একটা মেয়ের সাথে ধাক্কা খেলাম। ধাক্কা খেয়ে নিচে পড়ে গেলাম, আর ওর ঠোঁট জোড়া আমার ঠোঁটে এসে লাগলো। ওদিকে তাকাতেই আমার গলা ভয় শুকিয়ে গেল। তাকে দেখি নীলা আপু আমার উপরে একদিন আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, আমার উপর থেকে সরো। কিছুটা লজ্জা পেয়ে উঠলো, উঠে বলতে লাগলো, তুই এখানে? তোকে কত খুঁজেছি, পাইনি। বাইকে ওঠ। কে? কেন? কেন মানে? আমি তোকে উঠতে বলছি, তাই উঠবি। ভয়ে ভয়ে উঠছি, আল্লাহ জানে এই গুন্ডি করবেটা কি। বাইক নীলা চালাচ্ছে, তিনি কিছু বলছেন না, আর আমি ভয়ে ভয়ে কিছু বলতে পারছি না। বাইক চলছে তার আপন গতিতে। হয়তো একটা পার্কের সামনে এসে বাইক থামালো। তারপর দুজন পার্কের ভিতরে গিয়ে বসলাম। আমাকে এখানে কেন নিয়ে আসছেন? যা একটা গোলাপ কিনে নিয়ে আয়। এখন গোলাপ দিয়ে কি করবেন? তোকে গোলাপ নিয়ে আসতে বলেছি, যা নিয়ে আয়। তারপর গোলাপ একটা কিনে নিয়ে আসলাম। নিয়ে আসার পর, এই নিন। আমাকে প্রপোজ কর। কেন, আপনি পাগল হলেন নাকি? হ্যাঁ, আমি পাগল হয়েছি তোর জন্য। সেদিন তোর সাথে দেখা হওয়ার পর থেকে একটা রাতও ঠিক মতো ঘুমাতে পারিনি। তো এখন কি করব? তোকে বললাম না আমাকে প্রপোজ করতে? এখন শুধু প্রপোজ করলেই হবে। তারপর কিছুদিন প্রেম করব, পরে সোজা বিয়ে করে ফেলবো। শখ কত, আমি এসব পারবো না। তোকে পারতেই হবে। সেদিন কিস করার আগে মনে ছিল না? সরি, আসলে সরি টরি কিছু বললে কাজ হবে না, আমাকে প্রপোজ করতে হবে। না, আমি পারবো না। মাথা গরম করিস না। প্রপোজ করবি কিনা বল। এতক্ষণ বসেছিল, এখন দাঁড়িয়ে রেখে কথাটি বলল। করছি তো। কর। আই লাভ ইউ আপু। হাঁটু করে ফুলটা দিয়ে বললাম। কি বললি? কেন প্রপোজ করলাম? আমি তোর কি লাগি? তোর বউ লাগি? আমার নাম ধরে ডাকবি। আর এভাবে প্রপোজ করলে হবে না। প্রেমিক প্রেমিকাকে যেভাবে করে সেইভাবে কর। কিন্তু তুমি আমার বড়। বড় হলে কি, তোকে নাম ধরে ডাকতে বলেছি, তাই ডাকবি। এখন প্রপোজ কর। করব? হ্যাঁ কর।
তারপর কিছু সময় ভেবে, তুমি কি আমার পুরো ফুটবল টিমের 11টি বেবির আম্মু হবে? তুমি চাইলে 11টি কেন 22টি বেবির আম্মু হতে রাজি। হয়েছে, বাড়িতে যাব না, আমার খিদে লেগেছে। তোমার খিদা লাগছে আগে বলবে না? চলো। কোথায়? চুপ করে আমার সাথে আয়। তারপর নীলা একটি হোটেলে নিয়ে আসলো। এসে ভিতরে গেলাম। কি খাবে বলো? কিছু খাবো না, আমি বাড়িতে যাব। বাবুটা আমার হাতে খাবে, তাই না? কখন বললাম আমি তোমার হাতে খাবো? আমি বুঝেছি, হা কর। হয়েছে, আমি খেতে পারবো না। তোকে হা করতে বলছি। তারপর বাধ্য হয়ে খেতে লাগলাম। তারপর আমাকে খাইয়ে দিল ও সে নিজেও খেয়ে নিল। এই শোনো। জি বলো। এখন থেকে কোনো মেয়ের দিকে তাকাবে না, মিশবেও না। ওকে, নিচের দিকে তাকিয়ে বললাম। শোন, কি রে নিচের দিকে তাকিয়ে আছিস কেন? আমার দিকে তাকা। তুমি বললা না কোনো মেয়ের দিকে তাকাবো না, তাই নিচের দিকে তাকিয়ে আছি। আমি বলছি অন্য মেয়েদের দিকে তাকাবি না, আমার দিকে তাকাবি। ও, আপনি ছেলে নাকি? না, আমি তোর গার্লফ্রেন্ড। না মানলে না, মনে মনে বললাম। কিছু বললি? না তো। তোর নাম্বার দে। 01700000000। চল। তারপর নীলা বিল মিটিয়ে চলে আসলো। এসে, বাইক চালাতে পারিস? পারি। বাইকে উঠ। তারপর বাইক চালাতে লাগলাম। নীলা আমাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। আমি বললাম, একটু আস্তে ধরো নীলা। নীলা আরো শক্ত করে জড়িয়ে ধরেছে। বাড়িতে আসার পর এসে গেছে। এটা তোমাদের বাসা? বলে চলে আসলাম। এদিকে আয়। বলো, কি বলবে? আমি তোকে যেতে বলছি। না তো, আবার কি হয়েছে? এখানে কিস কর। বাধ্য হয়ে আমি কিস করলাম। জানি না করলে জোর করবে। কিস করে যখন আসতে যাব, ঠিক তখন আমার হাত ধরে টান দিয়ে তার কাছে নিয়ে এসে দুগালে দুটো কিস করে গুড বাই বলে চলে গেল। তারপর বাড়িতে চলে আসলাম। কি রে, এতক্ষণ কই ছিলি? বন্ধুদের সাথে আড্ডা দিতে লেট হয়ে গেছে। ডাহা মিথ্যা কথা বললাম না, সত্যি কথাটা বলে তো আমি শেষ। ফ্রেশ হয়ে খেতে আয়। আমি বাইরে খেয়ে এসেছি। তারপর ফ্রেশ হয়ে দিলাম এক ঘুম। ঘুম থেকে উঠে আমাদের আড্ডাখানায় চলে গেলাম। যাওয়ার পর, কিরে নীলাপু আজ কেমন আদর করলো? এইসব তরে বলবো কেন? এসব আমাদের পার্সোনাল ব্যাপার। ফালতু কথা বাদ দে, বেশি মারছে নাকি? এই আমাকে মারবে কেন? আমার গায়ে হাত দেওয়া এত সহজ নাকি? আমার গায়ে হাত দিলে 104 কেজি সাহস লাগে। আচ্ছা, কোথায় নিয়ে গেছে? কোথায় আবার নিবে? পার্কে। ফালতু কথা বাদ দিয়ে বল, কোথায় নিয়ে গেছে? সত্যি পার্কে নিয়ে গেছে। তারপর ওদেরকে সবকিছু খুলে বললাম। ওরা শুনে তো অবাক। আর কিছু সময় আড্ডা দিয়ে চলে আসলাম। এসে খাবার খেয়ে শুয়ে পড়লাম। হঠাৎ আননোন নাম্বার থেকে ফোন আসলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেডা আপনি? চিনলাম না তো। আমি নীলা, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? ভালো। কি করো? শুয়ে আছি। তুমি? তোমার কথাই ভাবছি। তাই? শোনো, কাল একটু সকালে কলেজে আসবে? কেন? কাজ আছে। ওকে। ভাত খেয়েছো? তুমি? আমিও খেয়েছি। ও আচ্ছা, ভালো থেকো। গুড নাইট। ওকে, গুড নাইট। তারপর দিলাম এক ঘুম। ঘুম থেকে উঠে নাস্তা করলাম। কলেজের দিকে হাঁটা ধরলাম। কলেজে ঢুকতেই আমি তো অবাক, কারণ নীলা এমনভাবে সেজেছে কি বলবো। আমার কল্পনার বাইরে। এতদিন টি শার্ট, শার্ট এগুলো পরতো, একদম ছেলেদের মতো থাকতো। কিন্তু আজ নীলা শাড়ি পরেছে, খুব সুন্দর লাগছে। সত্যি আমি ক্রাশ খাইছি। ওর দিকে এক ধ্যানে চেয়ে আছি। হঠাৎ নীলার কথায় আমার ঘোর কাটলো। কিরে, এভাবে কি দেখছিস? তোমাকে। তা হঠাৎ? কি? কিছু না। কার জন্য সাজগুজ করেছ? কেন? তোর জন্য। আমার জন্য সেজেছ? তাহলে ওয়েট করো, 2 মিনিট দেখে নেই। 2 মিনিট দেখবি কেন? সারা জীবন দেখিস। তুই না দেখলে কে দেখবে? আমাকে কেমন দেখাচ্ছে বললি না যে? খুব সুন্দর লাগছে, যা বলে বোঝাতে পারবো না। ওকে, চল। কোথায়? তোকে আমার পছন্দের এক জায়গায় নিয়ে যাব। কিন্তু আমি ক্লাস করব, সামনে তো পরীক্ষা। ক্লাস একদিন না করলে কিছুই হবে না, আসো। বলে আমার হাত ধরে নিয়ে গেল। বাইকের চাবি দিয়ে বললো মিডিয়াম স্পিডে চালাতে। তারপর আমি সামনে বসে বাইক চালাচ্ছি, আর নীলা পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরেছে। তারপর সেই জায়গায় চলে আসলাম। এসে বাইক থামিয়ে দুজন ভিতরে গেলাম। ভিতরে গিয়ে বসলাম ঘাসের উপরে। সত্যি জায়গাটা অনেক সুন্দর। জানো, আমার মনটা যখন খারাপ থাকে আমি এখানে এসে বসে থাকি। আজও তোমার মন খারাপ নাকি? না। তাহলে? জায়গাটা আমাকে বলবে? আমি দুঃখের কথা বলতে আসি, আর সুখের। এই জায়গায় বলতে পারবে? না, পারবো না। আর আমি তো আমার মনের সাথেই কথা বলি। আমার মন বলেছে তাই আসছি।
আরো কিছু কথা বলে নীলার কোলে মাথা রেখে শুয়ে পড়লাম। সে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আহ, কি শান্তি। কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। ঘুম থেকে উঠে দেখি দুপুর হয়ে গেছে, আর নীলা মায়াবী চোখ দুটি দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখ খুলতে লজ্জা পেয়ে গেলাম। তোমার ঘুম ভেঙেছে? সরি, আসলে। ওকে, সমস্যা নেই। তুমি ওকে ডাকলে না কেন? তুমি ঘুমিয়ে যাওয়ায় আমারও সুবিধা হলো। সুবিধা মানে? তোমার সাথে মানে কিছু না। তুমি আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার ইজ্জত কেড়ে নিলে। আমি কখন তোমার ইজ্জত কেড়ে নিলাম? আমি তো শুধু। তুমি শুধু কি? আমি শুধু মন ভরে দেখছি। আর কি? কিস কয়টা করছি, কিস করার লোভ সামলাতে পারিনি তাই। ওকে চলো। তারপর দুজন হোটেলে গেলাম, গিয়ে খাবার অর্ডার দিলাম। ওয়েটার এসে খাবার দিয়ে গেল। দেখে কিছু খাচ্ছে না। কি হলো, খাবে না? না। তাহলে অর্ডার করলে কেন? তুমি খাওয়াই দিলে খাবো। ওকে হা করো। তারপর নীলাকে খাইয়ে দিলাম, সে আমাকে খাইয়ে দিল। বাড়িতে যাবে না? না। এখন কোথায় যাবে? নদীর পাড়ে। তোমার বাড়িতে কাজ আছে নাকি? না। তাহলে চলো। কিছু সময় পর নদীর পাড়ে আসলাম। এসে বসো। তুমি বসবে না? না, সকালে তুমি ঘুমিয়েছো, এখন আমি ঘুমাবো। ওকে, আসো। মাথায় কিন্তু হাত বুলিয়ে দিতে হবে। ওকে। তারপর মাথায় হাত বুলিয়ে দিলাম। ওদিকে চেয়ে আছে আর ভাবছি সত্যি ওর প্রেমে পড়ে গেছে। কি মায়াবী চেহারা, দেখলে কেউ বলবে না যে এত আগে একটা মেয়ে। ওর গোলাপি ঠোঁট জোড়া অনেক সুন্দর, কোনো লিপস্টিক দেয় না। ওর ঠোঁট জোড়াকে আমার ঠোঁট দিয়ে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। ভাবলাম যেহেতু ঘুমে, হালকা ঠোঁটে একটা কিস দেই। কিস দিতেই সে আমার ঠোঁট ধরে ফেললো আর ঠোঁট চুষতে লাগলো। এবার 3 মিনিট পর ছেড়ে দিল। কি হলো, তুমি ঘুমাওনি? না। কেন? তুমি বললে না ঘুমাবে। আমার তো দিনে ঘুম ধরে না। তাহলে নাটক করলে কেন? দেখলাম আমার জানটা আমার সাথে কি করে। একটাতেই মন ভরে নাই, আর একটা দেই। না। আমার বাবুটা রাগ করেছে? না। আসো। কোথায়? কোলে, তোমার সব রাগ মিটিয়ে দেব। না। আসো বলছি। তারপর জোর করে আমাকে তার কোলে শোয়ালো। তারপর কিস করতে লাগলো। কি করছো, ছাড়ো, লোকে দেখলে কি ভাববে? যার যা ইচ্ছা ভাবুক, তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। কেউ কিছু বললে বলবো আমার স্বামী স্ত্রীর সব সমস্যার সমাধান। কি, আমার স্বামী স্ত্রী? না, এখনো হয় নাই। লোকে কিছু বললে বলবো, আর এমনিতেই কিছুদিন পর তো হব। আর তুমি রাজি থাকলে এখন কাজী অফিসে বিয়ে করে ফেলি, আমার কোনো সমস্যা নাই। না না, এখন আমরা অনেক ছোট। কি, এখনো ছোট রয়েছি? আর বিয়ে করলে 10 মাস 10 দিন পর আমাদের বেবি হবে, আমি গ্যারান্টি দিতে পারি। তোমার এসব বলতে লজ্জা করে না? লজ্জা করবে কেন? আমিও তো সত্যি বলছি। আর সত্যি বলতে লজ্জা করতে নেই। বিশ্বাস না হলে একবার বিয়ে করেই দেখো। না, আমার দেখার কোনো দরকার নাই। শোনো, পড়ালেখা শেষ করে বিয়ে করব, এর আগে না। কিন্তু এতদিন আমি থাকবো কি করে? আমার তো এখন বিয়ে করতে ইচ্ছে করছে। প্লিজ বোঝার চেষ্টা করো। ওকে, প্রতিদিন দেখা করতে হবে, আর বিয়ের পর সারাদিন শুধু রোমান্স করব। ওকে। আর একটা সময় থেকে বাড়িতে চলে আসলাম। কি রে, ইদানিং এত লেট করে কলেজ থেকে আসিস যে? যা, ফ্রেশ হয়ে আই, ভাত খাবি। আম্মু আমি খেয়ে আসছি। কি রে, ব্যাপার কি? আগে তো বাহিরে খাবার খেতি না? না, কিছু না, বন্ধুদের জোরাজোরিতে খেয়ে নিলাম। আচ্ছা। তারপর ফ্রেশ হয়ে দিলাম এক ঘুম। কারো ফোনের আওয়াজে ঘুম ভাঙলো। তাকে দেখে ফাইভ ফোন করেছে। হ্যালো। কি রে, কই তুই? বাড়িতে ঘুমে। খালি ঘুমাও আর নীলাকে নিয়ে ঘুরতে যাও, আমাদের কথা তো ভুলেই গেছো। না রে, তোদেরকে ভুলে থাকতে পারবো? তাহলে আয় আমাদের আড্ডাখানায়। সরি, আজ পারবো না, পড়া বাহির করতে হবে। ওকে, তো রাখি। তারপর ফ্রেশ হয়ে উঠে কিছু সময় বই পড়ে খেয়ে শুয়ে পড়লাম। ভাবলাম নীলার কাছে একটা ফোন দেই। মোবাইল হাতে দিতে দেখি নীলা ফোন দিয়েছে। হ্যালো। হ্যালো জান, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? ভালো। কি করো? এই তো তোমার কথাই ভাবছি। সত্যি? তাহলে একটা ফোন দিলা না? মোবাইল হাতে নিলাম ফোন দিব বলে, কিন্তু তার আগে তুমি ফোন দিলা। তাই? কি করো? আমি তো সবসময় তোমার কথাই ভাবি। তাই? ভালো থেকো, রাত জাগিও না, ঘুমিয়ে পড়ো। ওকে, গুড নাইট। গুড নাইট। ফোন রেখে ঘুমিয়ে পড়লাম। খুব সুন্দর দিন যাচ্ছিল। প্রতিদিন কলেজে যেতাম, আর 2-1 দিন পর পর নীলার সাথে ঘুরতে যেতাম। কিন্তু হঠাৎ একদিন নীলা ফোন করে বললো সে আজকে কলেজে আসতে লেট হবে। সকালে এসে গেছি, তাই কি করব, ভাবলাম ক্লাসরুমে যাই। ক্লাসরুমে গিয়ে অবাক, কারণ মিম একলা বসে আছে। মিম হলো আমার ক্লাসমেট, কতদিন আমার পিছনে ঘুরেছে, কিন্তু আমি ওকে পাত্তা দেইনি।
আমাকে দেখে মুখ বাঁকা করে একটা হাসি দিল। ওকে দেখা মাত্র আমি আসতে যাব, তার আগে সে দরজা লাগিয়ে দিল। আমাদেরকে আগাতে আগাতে বলল, তুই কি ভেবেছিস আমি তোকে এত সহজে ছেড়ে দেব? মানে? আমি এতদিন ধরে তোর পেছনে ঘুরলাম আর তুই পাত্তা দিলি না, এখন ওই সিনিয়র নীলার সাথে চুটিয়ে প্রেম করছিস? বললাম না তোকে আমার ভালো লাগে না, আর তোর প্রতি আমার কোনো ফিলিংস নাই। কি নেই আমার কাছে যা ওই নীলার কাছে আছে? শেষবারের মতো বলছি, রাজি হয়ে যা। কখনো না। তাহলে দেখ আমি কি করি। বলে ওনা ফেলে দিল আর তার জামার অংশ ছিঁড়ে আমাকে জড়িয়ে ধরে বাঁচা বাঁচা বলে চিৎকার করতে লাগলো। আমি কি করব, কিছু করার নাই। ও চিৎকার শুনে সবাই আসলো, এসে দরজা ভেঙে ভিতরে ঢুকলো। ঢুকে কলেজে বড় ভাইয়ের আমাকে মারতে লাগলো। তারপর স্যার এসে আটকালো। আটকে সে আমাকে দুটো থাপ্পড় মেরে বলতে লাগলো, তোমাকে আমি অনেক বিশ্বাস করতাম, কিন্তু তুমি বিশ্বাসের মর্যাদা এভাবে দিবে আমি কখনোই ভাবিনি। প্লিজ স্যার, আমার কথাটা শুনুন একটু। তোর কিসের কথা? এই মিম তোমার কোনো ক্ষতি করেনি তো? আপনারা না আসলে হয়তো করে ফেলতো। যাও মা, আজ তোমার ছুটি। ওকে। তারপর স্যার আমার আব্বুকে ফোন দিলেন। ফোন দিয়ে বাইরে চলে গেল। কি বলতেছিল শুনতে পাইনি। তারপর নীলা আসলো, এসে আমাকে থাপ্পড় দিয়ে বলতে লাগলো, আমি কি দোষ করেছিলাম যে আমাকে এভাবে ঠকালে? তোর যদি এসব করার ইচ্ছে আমাকে বলতে পারতি, আমি তোকে আমার সবকিছু দিয়ে দিতাম। নীলা প্লিজ চুপ। তোর এই অপবিত্র মুখে আমার নাম উচ্চারণ করবি না। চরিত্রহীন লম্পট, আমার সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবি না। আর তোর এই মুখ আমি দেখতে চাই না। এই বলে চলে গেল। নীলা সব কথা এসে বুকে আঘাত করলো। অনেক লোক অনেক রকম কথা বলেছে, এত কষ্ট হয়নি যতটা নীলা কথায় কষ্ট পেয়েছে। নিজে অজান্তে চোখ থেকে পানি পড়তে লাগলো। লোকে যায় বলুক, সব কষ্ট সহ্য করা যায়, কিন্তু প্রিয়জনের দেওয়া কষ্ট সহ্য করা যায় না। তারপর স্যার আসলো। এসে, তোমার বাবা এখন আসতে পারবে না, কালকে আসবে। কলেজে কমিউনিটি বসে যে সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্তই হবে। শাস্তি আর কি দিবে? কলেজ থেকে বের করে দিবে আর জরিমানা নিবে। তাই কলেজকে শেষ দেখে চলে যাও। ওকে স্যার। কলেজ থেকে বাইরে হতে আব্বুর ফোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তবে আমি এই শিক্ষা দিয়েছি, আমার জীবনে এত অপমান কেউ করেনি। কাল কলেজের নামি দামি মানুষের সামনে ও আমাকে অপমানিত হতে হবে? তোর এইসব করার ইচ্ছা আমাকে বলতে পারতি, আমি তোকে বিয়ে দিয়ে দিতাম। আজ থেকে তোর মুখ আমি দেখতে চাই না, আর আমার বাড়িতে যেন থকে না দেখি। আমি এসে যদি থকে পাই তাহলে আমার বড় মুখ দেখবি। এই বলে ফোন কেটে দিল। আমি ভাবলাম কেউ তো আমাকে বিশ্বাস করলো না। বাড়িতে এসে মাকে একটা চিরকুট হাঁটা দিয়ে বললাম, আব্বুকে এটা দিও। তুই কই যাবি? আমি জানি তুই এই কাজ কখনো করতে পারিস না। আমি এখানে থাকলে বাবার মরা মুখ দেখতে হবে। বাপকে আমি সামলাবো, তুই কোথায় যাইস না। না মা, তুমি আব্বুকে সামলাতে পারবে না। আর আব্বু এক কথা মানুষ, যা বলবে তাই করবে। তুই তাহলে খালার বাড়ি চলে যা, আমি তাকে ফোন দিয়ে বলি। না আম্মু, এই চরিত্রহীন লম্পট ছেলেকে কেউ জায়গা দিবে না। এভাবে বলিস না, আমি জানি কোনো ষড়যন্ত্র আমার ছেলে এই কাজ করতে পারে না। আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, আম্মুকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। একমাত্র তুমি আমাকে বিশ্বাস করলা। এখন যদি খালার বাড়ি না যাস, তুই ভাত খাই রে নি, ঠিক মতো ঘুমাই রে নি, এই চিন্তায় আমি মরে যাব। ওকে, আমি খালার বাড়ি যাব। আমি খালার বাড়িতে আছি, কেউ যেন না জানে, এমনকি আব্বুকেও জানাবে না। ওকে, ভাত খেয়ে যা। না, এখন খাবো না, ভালো লাগে না। ধর, এই নে, এখানে কিছু টাকা আছে, বিপদে পড়লে কাজে আসবে। আচ্ছা। শোন, খালার বাড়ি পৌঁছে ফোন দিস। সিম এটা আর চালাবো না, নতুন সিম কিনে ফোন দিব। খালার মোবাইল দিয়ে দিস। আচ্ছা। তারপর বাড়ি থেকে আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম স্ট্যান্ডে। বসে আছি, কিছুক্ষণ পর বাস আসবে। আর এদিকে নীলা দরজা লাগিয়ে শুধু কাঁদছে। নীলার মা নীলার বাবাকে বলল, এই কয়দিন নীলা এত খুশি ছিল, যা আগে কখনো দেখেনি। কিন্তু আজ কলেজ থেকে এসে দরজা খুলছে না, শুধু কাঁদতেছে। তুমি ডাকোনি? অনেকবার ডেকেছি, দরজা খোলেনি, তাই তোমাকে ফোন দিলাম। আচ্ছা, আমি দেখছি। কিরে, কি হয়েছে? কিচ্ছু হয়নি। তাহলে ভাত খাবি, দরজা খুলছিস না কেন? এমনি, খিদা নেই। আয়, এখন খাবি। তারপর নীলার বাবা নীলাকে জোর করে খাওয়ালো। আর এদিকে আমার চোখের পানি কোনো বাধা মানছে না, শুধু পড়তেই আছে। আমার পাশের সিটে বসে আছে মধ্যবয়সী এক আঙ্কেল। বাবা, কি হয়েছে তোমার? না আঙ্কেল, কিছু না। তাহলে তোমার চোখে পানি কেন? আমি তোমার বাবার সমান, আমাকে বলতে পারো। তারপর সব বলে দিলাম। উনি শুনে বলল, মন খারাপ করে লাভ নেই, সত্য কখনো চাপা থাকে না, একদিন সব ঠিক হবে। তাই যেন হয়। তোমার গুণধর ছেলে কই? কি? এই নাও। কিটা?
চিরকুট সুহেল এটা দিয়ে গেছে। এটাতে কি লেখা আছে? পড়ে দেখো। আব্বু চিঠি পড়ে অবাক, কারণ চিঠিতে লেখা ছিল, প্রিয় বাবা, আমি নির্দোষ, সেটা তোমাকে বলে লাভ নাই, কারণ তুমি তো আমাকে বিশ্বাস করো না। শুধু তুমি না, কালকে পুরো কলেজ আমাকে বিশ্বাস করে নাই। শুধু তাই নয়, আমার একটা কথাও শোনে নাই যে সত্যটা বলবো, এমনকি তুমিও না। কাল কলেজে গেলে স্যারকে বলিও সিসিটিভি ক্যামেরা ফুটেজকে সবাইকে দেখানোর জন্য। আমি চলে যাচ্ছি কোনো এক অজানার পথে, ভালো থেকো আর আম্মুর খেয়াল রেখো। আব্বু চিঠি পড়ে কি করবে কিছু ভেবে পাচ্ছে না। কি করবে সে মনে মনে ভাবলো, আমার ছেলে কখনো আমাকে মিথ্যে বলেনি। যদি ছেলে সত্যি নির্দোষ হয় তাহলে কি আমাকে ক্ষমা করবে? এদিকে আমি বাস থেকে নেমে খালাবাড়ি আসলাম। খালাবাড়ি এসে গেটে কলিং বেল দিলাম। কলিং বেল দিতেই খালামণি এসে গেট খুলে দিল। কিরে, কেমন আছিস? এই তো আছে, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? ভালো, আয় ভিতরে আয়। বাবা মা কেমন আছেন? ভালো। মুমতাহা কই? মুমতাহা আমার পিচ্চি খালাতো বোন, ক্লাস 5-এ পড়ে। আমি পিচ্চি বলে ডাকি। বলতে না বলতে পিছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরেছে। ভাইয়া, কিরে পিচ্চি, কেমন আছিস? ভালো। তুমি কেমন আছো? ভালো। আমার মজা কই? সরি, আমি ভুলে গেছি। যাও, তোমার সাথে আর কথা নেই, তুমি পচা। এই দেখো। কি চকলেট? আমাকে দাও। কেন, পচা চকলেট তুমি খাবে নাকি? কে বললো তুমি পচা? তুমি খুব ভালো, আমি লক্ষ্মী ভাইয়া, দাও। এই নাও। তারপর মুমতাহাকে চকলেট দিলাম। আমি আসার সময় কে নিয়ে আসছি আমি জানি পিচ্চিকে কিছু না দিলে রাগ করবে। এর আগে যতদিন আসছি কিছু না কিছু নিয়ে আসতাম, এগুলো পিচ্চিকে দিলে অনেক খুশি হতো। হঠাৎ খালামণি আসলো। এসে, কিরে এখানে কি করিস? যা ফ্রেশ হয়ে আয়, ভাত খাবি? যাচ্ছি। তারপর ফ্রেশ হয়ে ভাত খেতে এলাম। এসে দেখি খালামণি আমার পছন্দের জিনিস রান্না করেছে। বস, খাবি? খালামণি, মামা কই? কিছুদিনের জন্য দেশের বাইরে গেছেন অফিসের কাজের জন্য। ও, ভাত খা, পরে কথা বলবো। তারপর ভাত খেয়ে চলে আসলাম রুমে। একটু পর দেখি খালামণি আসলেন। কিরে কি করিস? কিছু না। কিরে বাড়িতে কি হয়েছে? কিছু না। নিশ্চয় কিছু হয়েছে। মার ফোন দিয়ে কেঁদে কেঁদে বলল তুই এখানে আসছিস। কিছু হয়নি, আমাকে জিজ্ঞেস করলে না? আমাকে লুকাবি না, বল কি হয়েছে আপাকে। বললাম, তিনি বললেন তুই আসলে বলবি। তারপর আমি সবকিছু খুলে বললাম। বলতে বলতে কখন যে চোখে পানি চলে আসলো কিছু টের পেলাম না। মন খারাপ করিস না, আর কাঁদছিস কেন? একদিন সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। শোন, এই বাসা তোর নিজের বাসা মনে করবি, আর কিছু লাগলে আমাকে বলবি। আর কিছুদিন আড্ডা দে, মন ভালো হবে। তোর মামা আজকে তোকে আমাদের এখানে একটি কলেজ আছে, ওখানে ভর্তি করে দেবে। আচ্ছা, এখন ঘুমা, আমি যাই। আমি যখন ঘুমাতে যাব চোখ বন্ধ করলে আজকে ঘটে যাওয়া সবকিছু চোখের সামনে ভেসে ওঠে। কি দোষ ছিল আমার। মেয়েরা আসলে স্বার্থপর। কখনো ভাবেনি ওর মন মানসিকতা এত নিচু হবে। আর নীলা এসে বলতে বললো, না, এই মুখ আর আমি তাকে দেখাবো না। নীলা প্রতিদিন এই সময় ফোন দিত। ওর কণ্ঠটা খুব মিস করছি। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে দেখি কে যেন আমার নাক মুখ ধরে আছে। তাকে দেখে মুমতাহা। কেড়ে পিচ্ছি, এবার নাক ধরে আসছিস কেন? আর একটু হলে তো মরে যেতাম। তো আমি কি করব? কখন থেকে ডাকছি, ওঠার কোনো নাম নেই। এত সকালে ডাকছিস কেন? সকাল মানে সময় 9টা বাজে। আমি স্কুলে যাব, তুমি আমাকে স্কুলে দিয়ে আসবে। ওকে, যা, ফ্রেশ হয়ে আছি। তারপর ফ্রেশ হয়ে মুমতাহাকে স্কুলে দিতে গেলাম। আর এদিকে আব্বু কলেজে গেল। গিয়ে দেখলো কলেজে প্রায় সবাই উপস্থিত। একজন বলল আমার আব্বুকে, তোমার ছেলে কই? আমার ছেলে দুষ করেনি, তাই নিয়ে আসেনি। সবাই হাসলো আর হেসে বলল, তোমার ছেলের কোনো দোষ নাই। একজন বলল, একে তো জন্ম দিয়েছে কুলাঙ্গের সন্তান, আর ছেলে পক্ষ ধরে আবার কথা বলতেছে, লজ্জা বলতে কিছুই নাই। তোমার মতো বাবা পেয়ে ছেলেরা ধর্ষণ করার সাহস পায়। আপনারা অনেক বলেছেন, আমার ছেলে যে এসব করেছে তার প্রমাণ কি? তার প্রমাণ আমি নিজের চোখেই দেখেছি, আর পুরো কলেজের ছাত্রছাত্রীরাই দেখেছে, সবাই তার প্রমাণ। ক্লাসে সিসি ক্যামেরা নাই? অবশ্যই আছে। সবাইকে ভিডিও দেখাতে পারবে? কেন নয়, অবশ্যই। সবাই ভিডিও দেখে অবাক, কারণ দেখলাম কি আর হলো কি, সবাই আমার কাছে সরি বলো। আপনার ছেলে এখন কোথায়? জানি না। মানে? কাল যখন স্যার ফোন করে বললো রাগের মাথায় ওকে ফোন করে বাড়ি থেকে বাহির করে দিয়েছি, ওর কোনো কথা শুননি। তাহলে আজ ছেলের উপর এত বিশ্বাস হলো কিভাবে? আমি জানি আমার ছেলে কখনো মিথ্যা কথা বলে না, কারণ আমি তাকে মিথ্যা শিখাইনি। যাবার সময় একটা চিরকুট রেখে গেছে, সেই চিরকুট পরে বিশ্বাস হলো।
আসলে তোমার সাথে এবং তোমার ছেলের সাথে আমরা যে ব্যবহার করেছি তা অন্যায়, আমাদের তুমি মাফ করবেন। আর আমার ইচ্ছা করে করিনি, ভুল বুঝে করেছি। আর মিম মেয়েটিকে তার মা বাবাকে বলে সর্বস্ব শাস্তি দেবে। এই বলে সবাই উঠলো আর কলেজের সবাই জেনে গেছে আমি নির্দোষ। কিছুক্ষণ পর সভাপতি সাহেব মিমের বাড়িতে গেল, গিয়ে তার বাবা মাকে বলল। মিমের বাবা মা বলল মিমকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাবে কি করে? নীলা মিমের নাটক শোনার পরে মিমকে তুলে নিয়ে এসেছে, একটা নির্জন বাড়িতে নিয়ে বেঁধে রেখেছে। কে তুমি? আমাকে এখানে নিয়ে আসলে কেন? কেন নিয়ে আসছি জানতে চাস? নীলা মুখ দেখে ভয় পেয়ে গেছে, দু চোখে আগুন জ্বলছে। সরি আপু। এই কিসের সরি? আসলে আমি ভেবেচিন্তে কাজ করিনি, প্লিজ আমাকে ছেড়ে দিন। হ্যাঁ হ্যাঁ, তোকে ছাড়বো যতদিন আমার জানটাকে না পাবো, তার আগে তোকে ছাড়বো না। কিন্তু? কোনো কিন্তু নাই, আমার হাতটা দেখ। এসব কি করে হলো? কেন, তুই করেছিস? আমি আবার কখন করলাম? জানিস, যখন জানটার প্রেমে পড়েছিলাম তখন ভাবছি এই হাতটা শুধু ওকে ভালোবাসার জন্য, ওকে মারার জন্য না, কিন্তু তুই তা হতে দিলি না। ওকে সেদিন মারার পর আমি নিজেই আমার হাতের এই অবস্থা করছি। তারপর আব্বু এসে ব্যান্ডেজ করে দিচ্ছে। হ্যাঁ? তোর কি এমন ক্ষতি করলাম যে আমাদের জীবনটা এভাবে নষ্ট করলি? একটা সত্যি কথা বলি। বল। বিশ্বাস করবে তো? তোকে বলতে বলছি, বল। আসলে আপু, আমি সোহেলকে ভালোবাসতাম ঠিক, ওর পেছনে প্রায় 2 বছর ছিলাম, কিন্তু সে আমাকে পাত্তা দিত না। আমি আমার ভাগ্যকে মেনে নিলাম। তোমার সাথে প্রেম করতো, আমি কিচ্ছু জেলাস ফিল করতাম। একদিন নাইম ভাইয়ার সাথে দেখা। কিরে মিম, কেমন আছিস? এই তো ভালো, তুমি? ভালো। কিতা কর রে? না কিছু না। তুই না সোহেলকে ভালোবাসতি? কিন্তু সে আমাকে ভালোবাসে না। ভালোবাসা না পেলে ভালোবাসা আদায় করে নিতে হয়। মানে? ও এখন প্রতিদিন সকাল কলেজে আসে, এই ফাঁকে নাটক কি করে ফেলবে? না, আমি এসব পারবো না। দেখ, তুই ভালোবাসিস সোহেলকে আর আমি ভালোবাসি নীলাকে। দেখ, সবাই খুশি থাকবো। মানুষ ভালোবাসার জন্য কত কি করেছে, আর তুই এটুকু কাজ করতে পারবি না? সবাই খুশি থাকবো কি করে? তারা দুজন তো কষ্ট পাবে। দেখ, তারা শুধু টাইম পাস করে আর কখনো বিয়ে করবে না। কেন? কারণ সোহেল থেকে নীলা বড়। প্লিজ রাজি হয়ে যা। ওকে, আমি তাই রাজি হয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো আমি জানতাম না তোমাদের প্রেম এত গভীর ছিল। তাহলে ভালো হয়েছে। কি ভালো হয়েছে? কাল নাইম আমাকে প্রপোজ করেছিল। সোহেলকে নিয়ে বাজে কথা বলেছিলাম, তাই ওকে হাসপাতালে পাঠিয়ে দিলাম। পরে ভাবলাম শাস্তি একটু বেশিই দিয়ে ফেলেছি, কিন্তু এখন ভাবি আরো 2টো দিলে ঠিক হতো। প্লিজ আমাকে ছেড়ে দিন। আমাকে এমনিতেই সবাই খারাপ ভাববে। এখানে যদি আটকে রাখো আমি পরে সমাজে মুখ দেখাতে পারবো না। তারপর নীলা ওর কথা ছেড়ে দিল। ও তার ভুলগুলো বুঝতে পেরেছে, পুরো দোষীও নয়, অন্যের কথা কাজ করে ফেলেছে, তাই আর আটকে রেখে লাভ নেই। এদিকে আমি প্রতিদিন খালাবাড়ির পাশে একটা নদী আছে, সেখানে গাছে নিচে বসে থাকি। কিছুদিন ধরে দেখি একটা মেয়ে আমাকে ফলো করছে। আজ দেখি আমার পাশে দাঁড়িয়ে আছে। এখানে বসতে পারি? হুম। তুমি সবসময় মন খারাপ করে বসে থাকো কেন? আমার ভালো লাগে তাই। আচ্ছা, আমরা বন্ধু হতে পারি? হুম। আচ্ছা, আপনার নাম কি? নাহিদ হাসান সোহেল। তোমার? আমার নাম রুজি। ভালো, আমি যাই। ওকে। বাড়িতে চলে আসলাম। ভাইয়া, বলো। তুমি আমার সাথে আগের মতো কথা বলো না। আমি কি খারাপ হয়ে গেছি? তোকে কে বলেছে তুই খারাপ? কেউ বলেনি। আগে আমাকে আদর করতে, ঘুরতে নিয়ে যেতে, এখন তো ঠিক মতো কথাই বলো না। সত্যি তো, পাগলিটাকে এখন আর টাইম দিই না। ওকে শুধু স্কুল নিয়ে যেতাম আর আসতাম। শোন, কাল স্কুল থেকে এসে তোকে নিয়ে ঘুরতে যাব। সত্যি নিয়ে যাবে? প্রমিস করো। ওকে প্রমিস। তারপর পাপ্পি একটা দিয়ে রুমে চলে গেল। তারপর দিন স্কুল থেকে এসে পিচ্চিটাকে নিয়ে ঘুরতে গেলাম। অনেকদিন পর ঘুরতে গেলাম। লাস্ট গেছিলাম নীলার সাথে। অনেকক্ষণ ঘোরাঘুরি করে চলে আসলাম। তারপর দিন খালামণি এসে বলল বাজার করতে, তাই বাজার চলে গেলাম। 2 দিন নদী পাড়ে যেতে পারিনি। আজ গিয়ে দেখি আমার আগে রুজি বসে আছে। যাওয়ার পর, কেমন আছো? ভালো, তুমি? ভালো। এই 2 দিন কই ছিলা, আসলা না যে? একটু কাজ ছিল, আসতে পারিনি। তুমি কাউকে ভালোবাসো? তুমি? কাকে? পরে বলবো, তুমি আগে বলো।
তোমাকে সত্যিই ভালোবাসি জানো। এই 2 দিন না দেখায় আমার দম বন্ধ হয়ে আসছিল। ওর কথা শুনে উঠতে যাব, তার আগে আমার হাতটা ধরে ফেলেছে। হাত ধরেছে কেন? কোথায় যাচ্ছ? আমাকে মাফ করবেন। কেন মাপ যাচ্ছ কেন? প্লিজ আমার জীবনটা নষ্ট করবেন না। তোমার জীবন নষ্ট করব কেন? এই ভালোবাসা আমার জীবনটাকে নষ্ট করেছে। মানে? তারপর সবকিছু খুলে বললাম। আই এম সরি, আসলে আমি বুঝতে পারিনি। আমি তোমাকে কত করে বললাম কিন্তু তুমি বললে না, তাই অন্য পদ্ধতিতে আদায় করে নিলাম। আসলে আমি একটা ছেলেকে অনেক ভালোবাসি, কিন্তু সে আমার সাথে নাকি 2 বছর টাইম পাস করেছে, এখন অন্য একজনকে বিয়ে করে সুখে আছে। তাই আমি ভাবলাম হয়তো আমার মতো তুমিও। কিন্তু অনেক দিন ধরে জিজ্ঞেস করছি, কিন্তু তুমি কিছুই বলনি। এখন দেখি আমার কষ্ট থেকে তোমার কষ্ট অনেক বেশি। শোনো, এইসব নিয়ে মন খারাপ করো না। এইসব যত মনে করবে তত কষ্ট পাবে। ভালো থেকো, বেস্ট অফ লাক। আমি এখন যাই। ওকে যাও। এভাবে দিন চলছে, এখন আর আগের মতো না। মামা আমাকে নতুন কলেজে ভর্তি করে দিয়েছে। আগের মতো বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেই, মাঝে মুনতাহাকে নিয়ে ঘুরতে যাই। এভাবে দিন ভালো যাচ্ছে। হঠাৎ একদিন ফোন করে যা বললো তার জন্য মতো প্রস্তুত ছিলাম না। আম্মু ফোন করে বললো তিনি নাকি খুব অসুস্থ, এখন বাড়িতে যাওয়া লাগবে। তারপর খালামাইকে বললাম, তিনি বললেন ওকে যা তাহলে। কিছুক্ষণ পর রেডি হয়ে চলে আসলাম স্টেশনে। স্টেশনে বসে আছি, বাস আসছে না। একটু পরে আসলো, তারপর ভিতরে গিয়ে বসলাম। আমার পাশের সিটটা ফাঁকা, কেউ বসেনি। হঠাৎ একটা মেয়ে আসলো। হাই জান। এই কে তোমার জান? কেন তুমি? আমি আবার কখন তোমার জান হলাম? তুমি আমাকে ভুলে গেছো? আচ্ছা নাটক বাদ দাও, আমার ব্যাগটা উপরে তোলো। পারবো না, নিজের ব্যাগ নিজে তোলো। তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো কেন? আমি আপনাকে জানি না চিনি না, প্লিজ আমাকে ডিস্টার্ব করবেন না। এই শোনো, ভালোই ভালোই বলছি, তুলছো না। এখন যদি সবাইকে বলি যে তুমি আমাকে পালিয়ে নিয়ে যাওয়ার জন্য কথা বলে এখানে নিয়ে আসছো, আর এখন আমাকে অস্বীকার করছো, তখন লোকেরা কি ভাববে ভেবেছো একবার? কিন্তু আমি তো তোমাকে চিনি না, আর পালিয়ে নিয়ে যাব? সেটা তুমি আর আমি জানি, লোকেরা তো আর জানে না। দিচ্ছি। কি মেরে বাপ, ব্যাগ তুলে দিলাম, কারণ মেয়ের উপর কোনো বিশ্বাস নাই। তারা কখন কি করে নিজেও জানে না। আমি ব্যাগটা তুলে দিয়ে ফুল ভলিউমে গান শুনতেছিলাম। হঠাৎ দেখে মেয়েটি আমার গায়ে জুয়ে ধাক্কা মারলো। আবার কি হলো, ধাক্কা চান কেন? কখন থেকে ডাকছি, ডাক শোনেন না কেন? হ্যাঁ কি বলবে বলো। কান থেকে এটা সরান। কেন? আজব তো, সুন্দরী একটা মেয়ে তোমার পাশে বসে আছে, আর উনি আছে মোবাইলে গান নিয়ে ব্যস্ত। তোমাদের মতো মেয়েদের সাথে কথা বলার চেয়ে গান শোনা অনেক ভালো। আসলে আমি সরি। কেন? তোমাকে ব্ল্যাকমেল করে ব্যাগটা তুলিয়েছি। ওকে। আসলে আমি একা না, কথা বলে না থাকতে পারি না। ভালো। শোনো। বলো। তুমি খুব ভালো। আমি তোমার সাথে কখন ভালো ব্যবহার করলাম? যেমন তুমি আমার ব্যাগটা উপরে তুলে দিলাম। এমনি এমনি তুলছি নাকি জোর করে তুলাইছো? এই জন্যই তো ভালো। মানে? আমি প্রায় সময় মামা বাড়িতে বেড়াতে আসতাম, আসার সময় কিছু না কিছু নিয়ে আসতাম, আর আমার ব্যাগে বড় হয়ে যেত। তাই কোনো ছেলেকে এই হাই জান বললে সে খুব খুশি হতো, যা বলবো তাই করবে। যে রিলেশনশিপে থাকলে যে সিগন্যাল হয়ে যেত, বলতো জীবনে রিলেশন করিনি, শুধু কানের কাছে এসে জ্ঞান জ্ঞান করতো। কিন্তু তাদের থেকে তুমি একেবারে আলাদা। তাই? এতক্ষণ কথা বললাম, অথচ তোমার নামটাই জানা হলো না। নাহিদ হাসান সোহেল। তোমার নাম? আমার নাম ঐশী। মেয়ের সাথে কথা বলতে বলতে কখন যে এসে পড়লাম বুঝতে পারিনি। আসার পর ঐশী ব্যাগটা নামিয়ে দিলাম। গুড বাই, ভালো থেকো। ওকে। তারপর হাঁটা দিলাম বাড়ির দিকে। বাড়ির গেটের সামনে দেখি কে যেন দাঁড়িয়ে আছে। তারপর কাছে এসে দেখলাম আব্বু। আব্বু আমাকে দেখা মাত্র জড়িয়ে ধরে কেঁদে ফেললো। প্লিজ বাবা, আমাকে মাফ করে দে। মাপ তো আমার চাওয়ার কথা, আর মাপ তো অনেক আগেই করেছি। ওকে চল, ঘরে চল। ঘরে যাওয়া মাত্রই আম্মু আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আমাদের কথা কি তোর একবারও মনে পড়ে নাই? পড়বে না কেন? তাহলে একবার দেখতে আসলি না? বললে তুমি অসুস্থ। অসুস্থ ছিলাম, তোকে দেখে ভালো হয়ে গেছি। তাই? যা ফ্রেশ হয়ে আয়, খাবার খাবি। ঘরটা খুব সুন্দর করে সাজানো। আমার ঘর দেখে আমি নিজেই অবাক। তারপর ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে বসলাম। হঠাৎ দেখে আব্বুর চোখে পানি। কি হয়েছে আব্বু, তোমার চোখে পানি? জানি, সেই দিনের অপেক্ষায় ছিলাম আমি, আজ আমার আশা পূরণ হলো। মানে? এতদিন নামাজ পড়ে শুধু একটা দোয়া করেছি যে আমার ছেলেটাকে আমার বুকে ফিরিয়ে দাও। এসব পড়ে এখন খাবার খাই? খাবারের সময় কথা বলতে নেই। তারপর খেয়ে আমার রুমে আসলাম। এসে মোবাইল টিপতেছি, হঠাৎ আম্মু আমার রুমে আসলো। বাবা কি করছিস? এই তো মোবাইল টিপতেছি।
আমার শরীরটা ভালো না, আমি চাইছি। ওকে, কাল ডাক্তারের কাছে নিয়ে যাব। আচ্ছা, তুই আমার জন্য কি করতে পারবি? তোমার জন্য মানে? তুমি যদি বলো হেসে হেসে আমার জানটাও দিতে পারি। আমি তোর বিয়ে ঠিক করে ফেলেছি। কি? আমি পারবো না। দেখ, আমার শরীর ভালো না, আমার কি ইচ্ছা করে না নাতি নাতনির মুখ দেখে মরতে। তুমি এসব কি বলছো? তুমি মরবে কেন? তুমি তো পুরো 100 বছর বাঁচবে। আমাকে এখন যদি আল্লাহ নিয়ে নেয়, তুই আটকাতে পারবি? না, তুমি এভাবে কথা বলছো কেন? একটু আগে বললি আমার জন্য তোর জান দিয়ে ফেলতি, আর এখন আমার কথায় বিয়ে করতে পারছিস না। ওকে যাও, আমি রাজি। আমি জানি তুই আমার কথা রাখবি। আগামী পরশু বিয়ে, রেডি থাকিস। এত সকাল? হুম। তারপর আম্মু যাওয়ার পর নীলের কথা খুব মনে পড়ছে। ওর মায়াবী মুখখানি চোখের সামনে ভেসে উঠছে। ওকে তো ভোলা সম্ভব না। ওকে নিয়ে কত স্বপ্ন সাজিয়েছিলাম। আবার ভাবলাম সে তো আমার মুখ দেখতে চায় না। আম্মু পছন্দ করা মেয়েকে বিয়ে করাই ভালো হবে। ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। তাই উঠে গেলাম, সে পুরোনো আড্ডাখানায় চলে গেলাম। আমাকে দেখে সবাই অবাক। সবার সাথে কোলাকুলি করলাম। তোকে কত খুঁজেছি জানিস? সরি দোস্ত, মাথা ঠিক ছিল না। আচ্ছা বাদ দে, এখন মন শরীর আছে তো ভালো? মন ভালো নেই, শরীর মোটামুটি ভালো। কেন মন ভালো নেই কেন? আম্মু বিয়ে ঠিক করে ফেলেছে। কার সাথে? নীলার সাথে নাকি? না। তাহলে নীলার কি হবে? আমি কি বলবো, সে তো আমার মুখ দেখতে চায় না। নীলাকে ভালোবাসিস নি? ওকে কখনো ভুলতে পারবো না। তার থেকে বড় কথা, আমাকে কথা দিয়ে ফেলেছি। এতে দুটো লাভ। মানে? আমার কথা রাখা হবে, নীলের কথাও রাখা হবে। ওকে ছাড়া থাকতে পারবে? পারবো। এতদিন কি করেছিলাম, আর ভালোবাসলে কি বিয়ে করতে হবে? ওকে যা, তুই যা ভালো মনে করিস। তারপর ওদেরকে বিয়ে দাওয়াত দিয়ে চলে আসলাম। দেখতে দেখতে একটা দিন চলে গেছে। আজ আমার বিয়ে। বয়সে যে শ্বশুরবাড়ি যাচ্ছি বউকে আনতে। আমি এখন গাড়িতে বসে আছি। কিছুক্ষণ পর শ্বশুরবাড়ি গিয়ে পৌঁছালাম। যাওয়ার পর চা নাস্তা এনে দিল। একজন নাস্তা এনে দিল। ওদিকে তাকাতেই আমি অবাক, কারণ সে আর কেউ নয়, সে হলো কালকে বাসে মেয়েটি ঐশী। এই যে মিস্টার দুলা ভাই, আমার মামাতো বোনকে তো আপনি বিয়ে করেছেন, এতে অবাক হবার কিচ্ছু নেই। আমি আর কিছু বললাম না, কারণ যেহেতু আমি এখানকার জামাই। তারপর বউকে নিয়ে আসলাম, কিন্তু একটা কথা ভেবে পাচ্ছি না, বউ আমার একবারও কাঁদে নাই। ওর মন এত শক্ত। এতে ভালো হয়েছে, মন মেজাজ আমার ঠিক নাই, কানে 12টা বাজিয়ে দিত। তারপর আমি বাড়িতে চলে আসলাম। এসে বউকে পাড়ার সবাই দেখতে এসেছে, সবাই ওর প্রশংসা করছে। রাতে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, এরা এক এক রকম কথা বলছে। তাতে আমার ভালো লাগছে না, তাই ওদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম ছাদে। ছাদে এসে ভাবতে লাগলাম কি থেকে কি হয়ে গেল। এখন আমি কি করব? নীলের কথা মনে পড়তেই দু চোখ দিয়ে জল পড়তে লাগলো। কত স্বপ্ন ছিল আমাদের। ও হয়তো একটু ভুল বুঝে এসব কথা বলেছে, কিন্তু কখনো যদি ওর সাথে দেখা হয়, কি বলবো আমি? নিজেকে সামলাতে পারবো তো? নীলার জায়গায় অনেকে ভাবতেই বোঝা যায় এখন ভিতরটা ফেটে যাবে। কিন্তু একজন যে আমার অপেক্ষায় বসে আছে বাসঘরে, তাকে গিয়ে কি বলবো আমি? হয়তো এ রাত নিয়ে কত স্বপ্ন নিয়ে বসে আছে। আমি কি করে ওর জীবনটা নষ্ট করব, এসব ভাবছি আর চোখের পানি ফেলছি। হঠাৎ পিছনে কে যেন মাথায় হাত দিল। পিছনে তাকে দেখে আম্মু। কি রে, তোর চোখে পানি? না, কিছু না। এখনো তুই এখানে বসে আছিস? যা ঘরে। মেয়েটি কখন থেকে একা বসে আছে। তারপর ঘরে আসলাম। আসতে বউ এসে আমাকে সালাম করলো। সালাম করে খাটে গিয়ে ঘোমটা দিয়ে বসে পড়লো। আমি ওদিকে না তাকিয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। কিছুক্ষণ পরে ঘরে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি, তাই গেলাম। গিয়ে দেখে আমার বউ কান্না করছে। এখন মুখ দেখতে পাইনি। এই কাঁদছো কেন? তুমি কই গেছিলা? ওদিকে ফিরে ভূত বলে চিল্লানি দিতেই আমার মুখে এসে ধরলো। ধরে 4 ঠোঁট এক করে দিল। 5 মিনিট পর ছাড়লো। বউ আমার কেউ নয়, এ হচ্ছে নীলা। নীলা আমার বউ। নীলার সাথে বিয়ে হয়েছে। তুমি এখানে? অন্য কাউকে আশা করেছিলে নাকি? মেয়েরে নাক ফাটিয়ে দিব। না না, মারা লাগবে না। তুমি এখানে কি করে? পরে বলবো, আগে আমাকে মাফ করে দাও। আমার আসলে মাথা ঠিক ছিল না। তোমাকে তো অনেক আগে মাফ করে দিয়েছি। আচ্ছা শোনো, তুমি চলে যাওয়ার 2 দিন পর তোমার বাড়িতে গেলাম। গিয়ে শুনি তুমি চলে গেছো। এ কথা শুনে কেটে দিলাম আম্মুকে জড়িয়ে ধরে। তারপর আম্মু আমাকে জিজ্ঞাসা করলো আমি কে হই তোমার সাথে আমার কিসের সম্পর্ক। তারপর আমি সব বললাম। তারপর তোমার কথা যখন মনে পড়লো, তখন আমি তোমার ঘরে এসে ঘর গুছাতাম। মাঝে মাঝে আম্মুকে জড়িয়ে ধরে দুজনে কাঁদতাম। তারপর আম্মু অভিনয় করে তোমাকে আনছে। আমি আম্মুকে বলছি আমার সাথে বিয়ের কথা তোমাকে না জানাতে। ও, এই তোমার চোখ লাল কেন? সত্যি কাঁদছো? জানো এই 2 দিন আমি কত কষ্ট